মানুষ কতখানি অ্যাগ্রেসিভ হইলে এরকম টপিক নিয়ে কথা বলে। আমার টাকা আছে, তোমার চোখে কি পড়ছে? খুবই ভালো। অপু বুবলি, হ্যাঁ, ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিমাণ মানুষের নাড়াচাড়া। বাচ্চা দুটা দেখতে এত পুতুলের মতো, কাভারটাকে এডিট করে বাচ্চা দুটার মুখ দিয়ে একটা ক্যাপশন বাজে দিয়ে দিত, তাদের বিন্দু মাত্র বুকটা কাঁপে না। বাচ্চা দুইটা তো এন্ড অফ দ্য ডে সুপারস্টারের বাচ্চা, এটাকেও ছাড় দেই না, কারণ ওই যে মিলিয়ন ইয়ে হলে পয়সা ঢুকে। এই লাস্ট এই 1 বছরে আমি একটা নতুন দোয়েল হয়েছি, যে দোয়েলটা আমি এর আগে আমি যতই স্ট্রাগল করছি না কেন, আমি এই দোয়েল ছিলাম না। দ্বিতীয় জীবন পাইছি, কারণ কি ভাইয়া আমি তো মরেও যাইতে নিয়েছিলাম। আসলে সিনেমাটাই তো পুরোটা শুটিং থেকে ড্রিম কাম ট্রু, তো অবশ্যই আমি এটা ফিট হব না, কারণ এখানে তো আরো অনেক বড় বড় অভিনেত্রীরা আছেন। মানুষ যত বড় পরিসরে কাজ করে না, মানুষ আসলে তত বেশি নরম এবং স্নিগ্ধ হয়। তো শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার এনভায়রনমেন্টও কিন্তু তার নিজেরই তৈরি করে নিতে হয়। এখন আজব কারখানার নামটা এটা কেন, তুমি কতটুকু জানো? পৃথিবীটাই তো একটা কারখানা, একদম উচ্চে পড়ে গিয়ে দেখবে না, সিনেমাটা একটা মাধ্যম ছিল, আলফা দিয়ে জার্নি শুরু। তো এই যে এতগুলো মুভি, কয়েকটা নাটক করেও তোমাকে মানুষ চিনল না, ওয়েলকাম টু মুনজামিদ শো। আমি হোস্ট মুনজামিদ, আমার গেস্ট আজকে দিলরুবা দোয়েল। আচ্ছা, পডকাস্ট শুরু করছি, কিন্তু সেটা আসলে এখন আমার নামেই যাচ্ছে। পডকাস্ট আমরা আলাদা একটা নাম দিয়ে শুরু করব। ওকে, ও হচ্ছে দোয়েলের নতুন একটা মুভি আসছে। দোয়েল, প্রথম তো ওয়েলকাম টু মাই শো। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, অনেকদিন আসবো করে ফাইনালি আজকে আসতে পারছি। হ্যাঁ, সো দোয়েলের একটা মুভি রিলিজ হয়েছে জাস্ট ফ্রেশ পরশুদিন, কালকে। একটু শুনি, আমরা মুভি গল্পে যাব, তারপরে আসলে তোমার গল্পে যাব, ঠিক আছে? একটু মুভিটা শুনি আগে। মুভিটা তো হচ্ছে গিয়ে আমাদের শবনম ফেরদৌসী আপু, আমাদের ডিরেক্টর, এটা গভর্নমেন্ট অনুদানের একটা। আজব কারখানা, নামটা বলো। নামটা হচ্ছে আজব কারখানা। তো এখানে অভিনয় করেছে আমাদের সবার অনেক প্রিয়, শুধু আমি এপার বাংলায় বলবো না, কলকাতা এবং বলিউডেও তাই, পরমব্রত চট্টোপাধ্যায়। এবং সাথে আর একটা মজার এবং আনন্দের সংবাদ হচ্ছে যে আমরা জানি আমাদের সবার পছন্দ, সবার আইডল ইমি আপুর প্রথম সিনেমা পরমব্রত দার সাথে অভিষেক হচ্ছে। এটা মুভি করে না, এটা ফার্স্ট ওয়েব সিরিজ করছে। হ্যাঁ, তো এটা একটা সিনিয়ররা হয় না, এটা তো একটা ভালো লাগার মতন বিষয়, কারণ এন্ড অফ দ্য ডে তো সবাই আমরা ফ্যামিলি। তো এটাই হচ্ছে মুভির নাম তো আজব কারখানা। মুভি সিনেপ্লেক্স গুলোতে চলছে, চিটং ঢাকা মিলিয়ে, এবং আশা করি যদি দর্শক ভালোভাবে নেয়, হলের সংখ্যাও নিশ্চয়ই বাড়বে। এই তো একটু শুনি গল্প কিরকম, তোমার ক্যারেক্টার? গল্প একদমই গান ভিত্তিক। তোমার ক্যারেক্টারের নাম তোমার নামই না, দোয়েল? হ্যাঁ, দোয়েল। এবং হচ্ছে গল্প একেবারেই গান ভিত্তিক চলচ্চিত্র এটা। এবং আমরা যদি মানে বলি যে হয় না যে এটা আসলে একটা রকস্টারের জার্নি ছবিটাতে দেখিয়েছে, কিন্তু ছবিটা যদি থিম ওয়াইজ বলা যায় যে প্রতিটা মানুষই কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তার নিজের অস্তিত্বটা খুঁজে পাবার চেষ্টা করে। আমরা সবাই এখানে, আমরা যারা যারা কাজ করছি, যে রুটে ফিরে যেতে চাই। তো গান ভিত্তিক চলচ্চিত্র হওয়ার কারণে এটার হচ্ছে গানগুলো আপনার ধরেন যে সমস্ত গানগুলো হারাই যাচ্ছে, আমরা জানি যে আমাদের দেশ মানে গানে অনেক বেশি সমৃদ্ধ ছিল, যে ভাটি, শাড়ি, জারি, ভাওয়াইয়া, ঘেটু, তো এগুলো কিন্তু ডে বাই ডে আর নাই আসলে। তো আমরা আসলে রিয়েল লোকেশনে শুট করি, এবং সবচেয়ে আনন্দের বিষয় যে ওদের সাথে কাজটা শুট করেছি আমরা কেন্দুয়া, কুষ্টিয়া, শেরপুর, ঢাকা, এই জোনগুলোতে। তো যারা আসলে মৌলিক গল্প পছন্দ করে বা মৌলিক গল্প দেখতে চায়, বা থাকে না যে গল্প ভিত্তিক সিনেমা, আমার কাছে মনে হয় আজব কারখানা একটা গল্প ভিত্তিক সিনেমা। এবং একটা মানুষের জার্নি, যে জার্নিটাতে আসলে প্রত্যেকটা মানুষই তার যার অবস্থান থেকে রিলেট করতে পারে, এই কারণে যে আমাদের পৃথিবীতে যত কিছুই থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে গিয়ে আমাদের রুট, আমাদের যেটার জন্য আমাদের মানুষ হয়ে যাওয়া, এটা হতে পারে মায়ের সাথে ছেলের সম্পর্ক, সেটা খুব জরুরি, এটা মানুষ ফিল করবে। তোমার একটা শুনি, তুমি দোয়েল নাম শুনে খুব মজা পাইছো নাকি? শুনলাম দোয়েল, আমি প্রোগ্রাম প্রডিউসার, তো তুমি নিশ্চয়ই এটা সম্পর্কে অবগত যে আমাদের সব জায়গাতেই প্রডিউসারদের একটা শুটিং অনগোয়িং করে, এই শুটিংটাকে পুরোপুরি এক্সিকিউট করে শেষ করা পর্যন্ত একটা মানে খুবই ডিফিকাল্ট জব। তার মধ্যে যদি একটা রকস্টারকে নিয়ে মুভ করতে হয়, আসলে বিষয়টা একটা রকস্টার এরকম বিভিন্ন রিমোট শিল্পীদের কাছে গিয়ে তাদের জীবনাচরণ শুনবে তারা জীবনে। তো যেটা হয়, রকস্টার তো স্বাভাবিকভাবে আমাকে প্যারা দিবেই, তার জুস লাগবে, এই লাগবে, হাই কমর দরকার, এটা সেটা। সো আমি অ্যাজ এ প্রোগ্রাম প্রডিউসারের ওই কাজটা করি, যে আমি ইনিশিয়েটিভটা নেই। এবং আমরা কিন্তু দেখো ভাই, এখন অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু প্রায় অফিসেও হয়, তুমি দেখবা যে তুমি একটা ভালো প্রপোজাল নিয়ে যাচ্ছ, হয়তো বা প্রপোজালটার ইনস্ট্যান্ট
অনেক কিছু নাই, কিন্তু প্রপোজালটা তোমার দেশের অনেক কিছুর সাথে কানেক্ট, বা তোমার থাকে না কাজেরও তো আরাম পাওয়ারও বিষয় আছে। তো আমরা যখন একটা চ্যানেলে নিয়ে যাই, তো আমাদের সিনিয়র বসরা কিন্তু রাজি হয় না যে এই শো কে করবে, এই ফোক গান কে দেখবে। তখন এই দোয়েল মেয়েটা বলে যে আমি চাই যে আমার হোস্ট হবে রকস্টার রাজীব। তখন তারা চ্যানেলের মালিকরা আকাশ থেকে পড়ে যে পাগল হয়ে গেছে না, এটা 2 পয়সার প্রডিউসার, ও কিভাবে রকস্টার রাজীবকে নিয়ে তাও শ্যুট করতে যাবে 1 দিন 2 দিন না, দীর্ঘ সময়ের জন্য, ধরো ঢাকার বাইরে, যেখানে ঢাকারই ঠিক মতন জায়গা নেই। কিন্তু মেটার প্রফেশনাল, ওই অ্যাসাইনমেন্টটাতে ওর একটা লক্ষ্য থাকে, মানে ভিশন, যে না আমি অ্যাসাইনমেন্টটা যদি ওকে দিয়ে করতে পারি, ও এটা হোস্ট করবে, আমি প্রডিউসার, তাইলে। তো আমার চরিত্রটা প্রডিউসিংয়েরই ছিল, এবং যথারীতি যে প্যারাগুলো খেতে হয় পেছনে যারা কাজ করে, সো ওই প্রত্যেকটা প্যারার মধ্যে দিয়েই যেতে হয়েছে। এই তো মনে হয় গল্পটা রিলেট করতে পারবে অনেকেই, পারবে গল্প রিলেট করতে পারবে, গানের কারণে পারবে। আর একটা বিষয় পারবে যে তোমার ধরো কি হয়, আমরা দূর থেকে মনে করি যে শুটিং বিষয়টা অনেক ইজি, গেলাম করে ফেললাম তাহলেই হয়ে গেল, কিন্তু ওই সিনেমাটা তো আসলে সিনেমাটাই তো পুরোটা শুটিং। যে আমি এই রকস্টারকে নিয়ে শুটিংই করে, মানে সারা জায়গায় শুটিংই করছি, যে আজকে এই গানের দলের সাথে, কালকে ওই গানের দলের সাথে। তো সিনেমাটাও কাইন্ড অফ শুটিং, এবং শুটিংয়ের পিছনে আমরা যা যা করি, জুসের মধ্যে কেন বরফ নাই, এটা কেন ওরকম হলো না, তো এই জিনিসগুলোর একরকম মজাটাও আছে আর কি। ওকে, এখন তুমি বলো লাইক ওয়ার্কিং উইথ পরমব্রত, মানে বলো একটু শুনি তোমার এক্সপিরিয়েন্স। ওয়াজ ইট লাইক ড্রিম কাম ট্রু? ড্রিম কাম ট্রু, হ্যাঁ অবশ্যই, অনেকগুলো ড্রিম তো থাকেই। আর দেখো আমার যখন শুরুটা হয়েছে, যে আমি কোনোভাবেই এরকম প্রি প্ল্যান ছিলাম না, হঠাৎ করে জীবনে কাজটা করা, এই জন্য আমি মঞ্জু ভাই এখন পর্যন্ত আমি প্ল্যান আমি করি, কিন্তু তাই বলে যে একদম এটাই ড্রিম, এটাই প্ল্যান হতে হবে তা না। দেখো আমি দিন দিন একটা পারফর্মার হবার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে পারফর্মারদের কিছু দায়িত্ব থাকে, দায়িত্বকে তুমি আমাকে যেই কাজটা করতে দিবা, তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি ওই কাজটা পুল অফ করে দেবো, এটা চেষ্টা করবো, আমি জানি না কতটুকু পারবো। তো ওই জায়গা থেকে ড্রিম কাম ট্রু তো অবশ্যই, কারণ ওনাকে ভাবতেও তো পারিনি আমি, কারণ আমার যখন এই ছবির জন্য কথা হয়, তারপরে কিন্তু 5-6 মাস হঠাৎ করে আর কোনো কথা ছিল না। আমি তখন ধরে নিছি যে আমি যেহেতু যে ছবিগুলো করছি, এই ছবিগুলো এখনো রিলিজ হয়নি, আর ওনার মতন একজন বড় মানুষের সাথে হয়তো বা আমি এটা ফিট হব না, কারণ এখানে তো আরো অনেক বড় বড় অভিনেত্রীরা আছেন না। পরে দেখলাম যে না, আবার ফোনটা আসলো যে ওনাদের জটিলতার কারণে ওনারা দেরি করেছে। তো এটা কিছু স্বপ্ন মানুষের থাকে, যত স্বপ্নের তো শেষ নেই, এটার মধ্যে একটা ভালো লাগা। আর পরমব্রত দাদার সাথে যে জিনিসটা হয়েছে, যে আমার তো কোনো মিটিং কিছুই দেখিও নি আমি তাকে, ইভেন কোনো দিন। তো আমাদের যেদিন শুটিংটা স্টার্ট হয় সেদিনই প্রথম দেখা, সেদিনই তার সাথে জার্নি, ঢাকা থেকে পুরা নেত্রকোনা, ময়মনসিংহ, প্রথমে ময়মনসিংহ থেকে নেত্রকোনা। তো তখন তো একটু প্রথমে নার্ভাসই ছিলাম যে কি হবে, কীরকম কী করবো, কিন্তু আমি তখন একটু করে বুঝতাম, কিন্তু সময়ের সাথে সাথে, কারণ ছবিটাও তো শুটিং হয়েছে অনেক দিন আগে, এখন আমি বুঝলাম যে আসলে মানুষ যত বড় পরিসরে কাজ করে না, মানুষ আসলে তত বেশি নরম এবং স্নিগ্ধ হয়, বুঝছো, মানে এটা না সত্যি তাই, যত বড় হয় একটা গাছ তত হ্যাঁ যে ওই যে হাম্বলনেসটা, যে সব কিছুতে যে একটা মানে এই হাম্বল বিষয়টা, এই কাইন্ডনেস, কিভাবে প্রপার একটা ওকে এই সুন্দর কথাটা বললো এনার্জাইজ ফিল করবে, এটা তখন আমার মনে হয়েছে যে একটা শিল্পীর অভিনয়ের পাশাপাশি তার এনভায়রনমেন্টও কিন্তু তার নিজেরই তৈরি করে নিতে হয়, নিয়ে সবগুলো মানুষকে নিয়ে সে ভালো আছে, মানে শুটিংটা ঠিকঠাক মতন হচ্ছে। তো এই জিনিসগুলো অসাধারণ অভিজ্ঞতা, ভেরি সাপোর্টিভ। ওকে, এখন আজব কারখানার নামটা এটা কেন, তুমি কতটুকু জানো? না, এটা আজব কারখানার নামটা তো হচ্ছে কি, আমরা পৃথিবীটা কি, মানে ধরো এই গান, যদি গানটা থেকেই বলি যে গল্পের সাথে কোনো কিছু আছে সেটা জানি না, গল্পের সাথে তো অবশ্যই আছে। আমাদের ধরো পৃথিবীটাই তো একটা কারখানা, কারখানা না, এখানে আজব আজব জিনিস হচ্ছে। এবং তুমি দেখো যে যত শিল্পীরা রিমোট এলাকায় গান গাচ্ছে, যদি আমরা লালনের কথায় বলি, লালন কিন্তু একসময় খুবই মানবতত্ত্বেরই কথা বলে গেছে, তাই না? এবং মানবতত্ত্ব, এবং তুমি যেই জেনারেশনের সাথে মেশো ভাইয়া, তুমি যদি 1800 সালের কোনো কোর্স দেখো, এবং তুমি 2024 সালে এসে, বেসিক জায়গাটা কিন্তু একই যে চেঞ্জ হয়নি। এর মাঝখানে কিছু তোমার ডেভেলপমেন্ট হয়েছে প্রচুর, অনেক টেকনিক্যালি আমরা সাউন্ড হয়েছে, কিন্তু আমাদের কিন্তু রিমোট জায়গাটা কিন্তু ঠিকই রয়ে গেছে, দেখো রুট সেম। তো আমরা এই কারখানায় নানান রকম আজব আজব জিনিস করছি না, এবং মানুষ দেখো কোন সময় মানুষের জীবনে কি হয়ে যায় মানুষ কিন্তু নিজেও বলতে পারে না। আমরা যদি এর আগেও দেখো, ধরো প্রিন্সেস ডায়না, বা তার আগেও এরকম বড় বড়, তারা কি কোনোদিনও ভাবছিল যে জীবনে এরকম হবে, এরকম ভাবতে পারেনি। বড় বড় আর্টিস্টদের জীবনে যদি দেখি আমরা, কবি, সাহিত্যিক, তারপর পেইন্টার, তো হয় কি মানুষ কিন্তু একসময় একটা উচ্চ
শিখরে পৌঁছে যাওয়ার পর ধাম করে নেমে যেতে পারে, আবার হয়তো বা কেউ সারাদিন দাঁড়িয়ে থাকতে 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 আবার একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারে। তার মানে কি, দিন শেষে তুমি যে কাজটা করতেছো এটাতে তোমার একটা প্যাশন নিয়ে, মানে তুমি আসলেও ওইটা চাও কিনা, তাহলেই তো জিনিসটা হবে, না হলে তো এটা হবে না। তো এগুলো সবকিছু মিলিয়েই আর কি আজব কারখানা। ওকে, রিলিজের পরে কি বলতেছিলে তুমি, হলে গেছো, বৃষ্টিতে ভিজেও মানুষজন যাচ্ছে? না না, বৃষ্টিতে ভিজেছে, রিলিজ তো হয়েছে শুক্রবার, তো শুক্রবার দিন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের দেশে কিন্তু মানুষের ছবি দেখার আগ্রহটা আছে, এটা আমি বিশ্বাস করি আছে। কারণ কি, যখন এখন ওটিটি গুলো যখন মার্চ করতেছে, আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশের ওটিটি কন্টেন্ট গুলো এখন কলকাতার কন্টেন্ট গুলাকেও ছাপাই যাচ্ছে। হ্যাঁ, এবং লাস্টে যদি আমরা কাইজার, কারাগার, তাকদীর, কালপুরুষ, আরো যার যেগুলো হয়েছে, মহানগর, বুকের মধ্যে আগুন, আমরা যদি দেখি যে ওদের ওখানে এরকম হিট কন্টেন্ট নাই যেটা আমাদের এখানে থেকে পাচ্ছে, তাই না? তো মানুষ কিন্তু দেখতে চায়। আমি ছবির ওখানে গিয়েও দেখলাম যে মানে মানে মানুষ ধরো এই ছবিটা আসলে খুব মেস পেপল একদম উচ্চে পড়ে গিয়ে দেখবে না, কিন্তু তুফান টাইপ তো, হ্যাঁ হ্যাঁ, না আসলে বাস সবকিছু মিলে এটা অ্যারেঞ্জমেন্ট এবং লক্ষ্য উদ্দেশ্য এটা না। ছবি যখন আমরা একটা ছবি বানায়, আমার মনে হয় যে ডিরেক্টররা কিন্তু তাদের একরকম লক্ষ্য থাকে ওরকম। কিন্তু আমি হঠাৎ দেখলাম যে 7টার শোতে, আমাদের 4টার শো শেষ করে আমাদের প্রেস ছিল, বেরোয় আসার কথা। তো 7টার সময় আমারও কিছু ভাই ব্রাদার আসছে রাজশাহী থেকে, তো আমরা মুখে ফাইন তাহলে 7:15 শো দেখি কি হয় লোকটিকে। তো তারপর 7:15 শোতে ঢুকে ছবি দেখা শুরু করলাম, এর মধ্যে ইন্টারভালে বেরোইছি। এরপরে যখন ছবি শেষ হলো, তো আমি আগেই বেরোয় সামি আপা, স্বপ্ন আপার সাথে বসে তারাই গল্প করছে। আমি দেখলাম একটা গেট দিয়ে, মানে হল 2 এর গেট দিয়ে অনেক মানুষ বেরোচ্ছে, এবং তারা নাকি মিডিয়া রিলেটেড মানুষ না, যে 5-6 জন বান্ধবী বা কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ ফ্যামিলি। তো আমি আবার জিজ্ঞেস করছি, আমি এটা কি আমাদের হল, মানে আমাদের হল থেকে এত অডিয়েন্স বেরোচ্ছে? তো হ্যাঁ, আজব কারখানা, বা একদমই ধরো যারা ছবিটা দেখতে আসে, আপু আপনি সাংবাদিকটা না, তো আপনাকে ভাল লাগছে, হ্যাঁ। বা তখন আমার মনে হয় যে না, মানুষ কিন্তু আসলে দেখতে চায় যে না ভালো মানুষ কিন্তু আসলে বিনোদনের জন্য বহু আগে থেকেই সিনেমাটা একটা মাধ্যম ছিল, অফকোর্স, এখনো আবার মানুষ ওটা ফিরে আসছে। সো এখন তোমার আজব কারখানা কত নম্বর মুভি? আর রিলিজ হলো 8 নাম্বার। রিলিজ হলো 8 নাম্বার। বলো শুনি, কি বলবো, মানে 7টা মুভির কথা শুনি। সামনে 7টা মুভি তো এই যে আলফা, চন্দ্রাবতী কথা, লাল মোড়, সামনে না পিছনের? হ্যাঁ, আলফা দিয়ে জার্নি শুরু, তারপরে চন্দ্রাবতী কথা করছি, তারপরে লাল মোড়কের ঝুটি, তারপরে আমি আজব কারখানা শুট করছি। এর মাঝখানে আমি অবশ্যই ইতি তোমার ঢাকা, যেটা অ্যান্থোলজিক্যাল ফিল্ম হলো, ওটাকে আমি ফিল্মই বলবো এই জন্য। হ্যাঁ, তো ওটা যেহেতু নেটফ্লিক্সেও আছে, ওটাও আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। ওইটা ইতি তোমার ঢাকার আমি আফটার 12 AM যে ওই গল্পটায় কাজ করেছি। তারপরে আমি তাসমিয়া আফরিন মৌয়ের একটা ছবিতে কাজ করেছি, কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি, এবং ওই ছবিটা কিন্তু অনেক আগে রিলিজ হয়েছিল ফ্রান্সের একটা ফেস্টিভ্যালে। ওটার রেসপন্সও কিন্তু খুব ভালো ছিল। তো তারপরে লাল শাড়ি করলাম, ওটা একটু ভিন্ন ধারার, তারপরে ক্যাসিনো ভিন্ন ধারার, এই তো 8টা ছবি রিলিজ হয়েছে। তোমার জার্নি কিন্তু, মুভির জার্নি কিন্তু হিউজ। নাটক তো আছে না? নাটকে কম মনে হয় আমার বলা যায়। তো এই যে এতগুলো মুভি, কয়েকটা নাটক করেও তোমাকে মানুষ চিনলো না, এই তোমার দুঃখটা আছে, সেদিন তুমি আমাকে ফোনে বলতেছিলা, এটা একটু আমাকে একটু এক্সপ্লেন করো, মানে হাউ ডু ইউ ফিল? না ভাইয়া শোনো, আমার কিন্তু দুঃখ নাই মঞ্জু ভাই, আমি আগেই বলি দুঃখ। দুষ্টুমি করে বললে একটা ব্যাপার তো থাকে। হ্যাঁ হ্যাঁ, চিনাটা কি জানো, ধরো আমি অডিয়েন্স কে কাকে কতটুকু চিনবে, অডিয়েন্সের কিন্তু জীবনে এত ঠেকা পড়ে নাই যে তার যাকে পছন্দ হবে সে তাকেই চিনবে, তার বাইরে যে সে চিনবে না। এটা আমি কেন পজিটিভলি বললাম, যে কারণ তারা না চিনে। কারণ যদি মনে করো তো হ্যাঁ, আমার অনেক ভাইরাল টপিক নাই, আমার ধরো অনেক ভাইরাল ইস্যুস নাই, কারণ ব্যক্তিগতভাবেই আমি মানুষটা এরকম না। কারণ আমি আমার জীবনে যত কিছু জায়গা পার করে আসছি, এইটাতে অনেকে অনেক কিছু বলে, অনেক মানে হয় না যে এখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ায় এত কিছু দেখি নর্মাল মানুষজনেরও, যে কি থেকে কি করছে, কত হাইপার তারা, কিন্তু আমি কখনোই ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে পুঁজিই করতে চাইনি, বা মানে ধরো আমার এই দুর্বলতাটাকেও মানুষের সামনে আনতে চাইনি না। এটার একটা অন্যতম কারণ ছিল হয়তো, বা এটা যে আমি খুব বুঝে করছি বিষয়টা এরকম না, কিন্তু 2টা কারণ ছিল, যে আমি যদি আসলে দুর্বলতাটাকে প্রকাশ্যে আনি, তাহলে আসলে আমার বাচ্চাটা আমার সাথে থাকে, তো ওরও একটা মানসিক সাপোর্টের বিষয় আছে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, বা ও ওই টেকনিক শিখে যাবে ছোটবেলা থেকে যে দুর্বলতাকে হাতিয়ার করতে হয়। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় ভাবছি যে আমাকে তো আসলে শো মাস্ট গো অন, এটা হইতেই হবে, তো তাহলে আমাকে এটা দুর্বল করে ভেবে কোনোভাবেই কোনো লাভ নাই। আর মানুষের বিষয়টা যেটা কোনটা বললাম,
আমি সাধারণ অডিয়েন্স নিয়ে একদমই চিন্তিত না, কারণ আমার কাছে মনে হয় যে আমি খুবই ছোট্ট একটা মানুষ, দেখো, এবং আমার এই 9 বছর এটা আমার প্রফেশন, প্যাশন তো ডেফিনেটলি, কিন্তু এটা আমার প্রফেশন, কারণই প্রফেশন দেখে কিন্তু আমি এটা দিয়ে ঘর ভাড়া দিই, এটা দিয়ে আমার বাচ্চা এবার ও লেভেল পরীক্ষা দিবে, তো তার মানে তো আমি কাজটা করে যাচ্ছি। অফকোর্স অডিয়েন্স যদি একটুও না নিত, আমাকে একবার দুইবার সবাই সুযোগ দিত, তারপরে আর কিভাবে দিত। কিছু জায়গায় গিয়ে মন খারাপ হয় মঞ্জু ভাই, সেটা হচ্ছে ধরো তোমার সাথে আমার দেখা, মানে আমি উদাহরণ দিয়ে বললাম, তুমি বাইরের মানুষ তো 17 কোটি মানুষকে তোমার জাজ করার রাইটই নাই, কারণ ওরা তোমাকে পারচেস করে দেখতেছে। কিন্তু আমরা নিজেরা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা কলিগ আছে, ওরা যখন জিনিসটাকে এত কিছু করতেছেন, কোনোটাই তো হচ্ছে না, এরকম করতেছেন, কোনো তো আউটপুট নাই, বা ধরো এরকমও আমি হয়তো বা বলবো আপনি 9টা সিনেমা করে ফেললেন কিন্তু বিষয়টা কেন কোনো রকম কিছু হইলো না, তখন যদি আমি পাল্টা প্রশ্ন করি যে কী হবে ভাই, বলেন না আসে না যে জীবনযাপন পরিবর্তন হবে, বাড়ি গাড়ি এটা সেটা, তো এটা কি 9টা ছবি করলেই হয়ে যায়? আমরা আমাদের ইন্ডাস্ট্রির জানি না পরিধিটা কতটুকু বা হবে, কোনো কিছু নিয়ে আশা ছেড়ে তো লাভ নাই, তোমাকে তো কাজটা করে যেতে হবে। তো ইন্ডাস্ট্রি মানুষের প্রতি তখন, এবং যারা এটা বলতেছে তারা দেখা যাচ্ছে যে তাদেরই কোনো একটা ভিডিও বা কোনো একটা শোজ বা একটা ইন্টারভিউ দেখতেছে যে তারা কোনো রকম সোসাইটিতে ভ্যালু অ্যাড করে এরকম কোনো কন্টেন্টের পেছনে তারা নাই, তখন না আসলে রেসপেক্টটাও থাকে না, আর তখন আর কথাটা বলতে ইচ্ছে করে না। কারণ মঞ্জু ভাই, এই কথাটা আমাকে কেউ যদি মনে করে যে না আমি এটা পাকনার মতন বলতেছে, তারপরও আমি এটা বলবো, আমরা আমাদের দেশের যতটুকু বছরেই 53-54 বছরে আমরা কিন্তু এটা দেখেছি যে দেশ যখনই কোনো কিছুর সন্নিকটে পড়ে, সংকটে পড়ে, দেশে আগায় আসে সবচেয়ে আগে কিন্তু সংস্কৃতির মানুষরা, শিল্প সংস্কৃতির মানুষরা। এটা আমরা যুদ্ধ থেকে দেখছি, আমরা 52 তো দেখছি, লাস্ট আমরা কিন্তু গণজাগরণ মঞ্চের সময় এটা দেখছি, কোভিডেও কিন্তু আমরা দেখছি। তুমি অন্যান্য সেক্টর দেখো, তুমি মিডিয়ার মানুষের দেখো, যার যতটুকু ছিল, তো তখন আগে নিজেদের মানুষের কাছ থেকে যদি শুনেন আপনার কোনো ভাইরাল কন্টেন্ট নাই, আপনাকে দেওয়া হবে না, আপনার এটার এরকম নাই, ওই জায়গাটাতে দুঃখটা লাগে, আর অন্য কোনো কিছুতে দুঃখ লাগে না। কিন্তু ধরো 9টা ছবি করার পরে তোমাকে যে মানুষজন বলে যে কিছুই হচ্ছে না, গাড়ি বাড়ি বা লাইফস্টাইল চেঞ্জ হইতেছে না, তুমি খেয়াল করে দেখো যারা একটা মুভি শুধু ঘোষণা হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, মুভি রিলিজও হয় নাই, সে গাড়ি বাড়ি করে ফেলতেছে। এখন সে কিভাবে হচ্ছে বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, এটা তো আমি জানি না। আমার পরিবারের ওই হ্যাঁ, ওই ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা এত রিচ না, এটা একটা কারণ। আর যদি আরেকটুও বলি যে বলতে হয় না, শুনতে 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 মানুষের মুখ দিয়ে বেরোয়। আমি যেই কাজ আমি কাজ কেন করি তোমাদেরকে দেখানোর জন্য, কাজ কেন করি যেটা আর্কাইভে থেকে যাবে, কিন্তু আমি তোমাকে বলছি আমি অনেক কাজ করে 5 তারকা হোটেলে খাওয়াই দিলাম, কিন্তু আমার কাজটার কোনো প্রুভই নাই না, এটাকে গুগল করলে দেখা যাচ্ছে, ইউটিউব তো অনেক পরের বিষয়, এটার কোনো আইডিএমই নাই, মানে কোনো কিছুই নাই। তো তাইলে আসলে কাজগুলো কোথায়? কারণ কাজগুলো তো ভাই আমরাও দেখতে চাই না। আর আমার ছবিগুলোর তুমি যদি কথা বলো যে আমি যে আলফা থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং এইবারও কিন্তু শোনো, পুরস্কার কোনটা পাবো না পাবো এটা কিন্তু আমি এটা নিয়ে ওরিডও না, তবে নিশ্চয়ই কোনো না কোনো সময় পাবো, যেহেতু চেষ্টা। কিন্তু যতগুলো ছবি এখন পর্যন্ত বেরোয়েছে, ইভেন লাস্ট 3-4 দিন আগেও কিন্তু আমার লাল শাড়ির ডিরেক্টর যে বন্ধন বিশ্বাস দাদা, আমার কাছ থেকে আমার ভোটার আইডি, বর্তমান বাসার ঠিকানা সব নিল জাতীয় পুরস্কারের জন্য। তো প্রত্যেকবার কিন্তু আমার নামটা যায়, ফাইনালি সিলেকশনটা এরকম আমি 3বার, যেমন চন্দ্রাবতীর সময় তো তোমরা এটা দেখছো যে মেরিল, প্রথম আলো বা ইয়েতে আমি একদম ফাইনালি সিলেক্টেড ছিলাম। তো এটাও তো আমার জন্য একটা পাওয়া, কারণ কাজগুলো করতেছি, কাজগুলো এখানে দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যারা কাজ করছেন না বা অনেক কাজ করছেন বলছেন যে আসবে, তাদের কাজগুলো তো কোনো জায়গায় দেখি না। আর হইতে পারে যে তাদের কাছে বাড়ি গাড়িটাকেই তারা ফোকাস করতে চায়, আর এটা দিয়ে কেনই বা করবে না ভাইয়া, কিছু জায়গায় তো তারা এটার বেনিফিটও নিচ্ছে, তারপরে তারা এটার ফেসিলিটিসও পাচ্ছে। কারণ তুমি একটা গাড়ি থেকে নামতেছো, তোমার পার্টটাই কিন্তু খুবই অন্যরকম না, বা তুমি গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করছো 2 দিন পর, এটার বিষয়টাই অন্যরকম। আমার মনে হয় ওনারা ওইটা এনজয় করে। আমি যেটা বেশি এনজয় করি সেটা হচ্ছে চরিত্র, কাজ। যেমন আমি তোমাকে নিজে থেকে বলছি যে অনেকদিন র্যাম্পে হাঁটি না, চলো হেঁটে আসি। তো ওই যে আমি যাবো হাঁটতে, এটাই আমার একরকম উত্তেজনা যে আমি অনেকদিন পর আবার একটা জুতা পরে আমি এরকম ড্রেস পরে হাঁটবো, এটুকু আমার প্যাশন। কিন্তু ওখানে আমার কোনোভাবেই টেনশন নাই যে গিয়ে আমি ভাইয়া 5 স্টারে কোন রুমটা পাবো কি না, আদৌ কিভাবে এরকম, কারণ আমি যাচ্ছি শুধুমাত্র ওইটুকু সময় র্যাম্পে, ওই 15-20 মিনিট যেন আমাকে ভালো দেখা যায়। হ্যাঁ, আমি ওই সময়টাই বাঁচি, বুঝছো? তো এই জন্য এক একজনের ইচ্ছা নিশ্চয়। ওই কোশ্চেনটা আমি করছি এই কারণে, তুমি দেখো তোমার 9টা মুভি, এবং তোমাকে যদি মিডিয়ার অনেক ইন্ডাস্ট্রি, তোমার অনেকেই বলে তোমাকে যে লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে না, গাড়ি বাড়ি বা এরকম, কিন্তু যাদের কোনো মুভিই নাই, একটা হয়তো অ্যানাউন্সমেন্ট হয়েছে বা একটা মুভি রিলিজ হয়েছে কেউ দেখেও নাই, তাদের লাইফস্টাইল তো টোটালি চেঞ্জ। হাউ
বলো তো কিভাবে? ইউ টেল মি। আমিও এটা না জানতে বাট চাই। ইউ শুড নো না, ইউ টেল মি। না না, আমি সত্যি জানি না। What do আমার you কাছে think মনে হচ্ছে যে about তাদের it? সাথে তোমাকে অনেক দেখা যায়, তুমি আমার থেকে হইলেও তাদের একটু হইলেও বেশি জানো। হ্যাঁ, আমাকে দেখা যায় না। না না, আসলে না তারা তো শুতে গেলে বলে না, তারা কেউ ডাক্তার, না, but- কারো ইঞ্জিনিয়ার, কেউ বিজনেস করছে, ডাক্তার না ডেন্টিস্ট। এরকম, হ্যাঁ, ডেন্টিস্ট ডাক্তার মিলায়। Okay. তো কিছু না কিছু তারা করছে, বিজনেস করছে তারা। তো কিন্তু আমার কাছে একটা বিষয় কি জানো, যে সব দেশেই সব রকম ভাবেই কাজ হয়, কিন্তু প্রত্যেকের ভালো থাকাটা জরুরি। কারণ আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, আমি দেখছি যে ওরা ব্যক্তিগত জীবনে ভালো নাই, এটা নাই, এটা আমার কাছে লাগে একরকম লাগে, রাইট। হ্যাঁ, আর যেটা ফ্রাস্ট্রেশন যেটা বের হয় সেটা হচ্ছে আসলে যে ভাইরাল হয়ে ট্রল হয়ে সেটা হ্যাঁ, বের হয় আসলে, সেটা তুমি দেখতে পাও। মানুষ কতখানি এগ্রেসিভ হলে এরকম টপিক নিয়ে কথা বলে, তুমি চিন্তা করো। মানে তোমার টাকা আছে, তোমার চোখে কি পড়ছে? হ্যাঁ, তোমার চোখে কি পড়ছে কোথায়? এই টপিক নিয়ে, যে টপিকগুলো, একটা দুটো টপিক বলো একটা তুমি। দুটো টপিকে যদি বলতে চাই, যে আমি যদি সমসাময়িক সময়ের এই নায়িকা আপু দুইজনের কথা বলি, তাই না, দুইজনই খুবই ভালো, অপু বুবলি। হ্যাঁ। তো ওনারা খুব ভালো কাজ করছে, আমরা এবং ঢালিউড কুইন তো অপু দি, এটা তো অস্বীকার করো, তার প্রচুর সিনেমা আমি নিজে হলে গিয়ে দেখছি, শাপলা টকিজে, লক্ষ্মী সিনেমা হলে। তো এটা ক্রেজ কিন্তু এরকমই ছিল। কিন্তু দেখেন ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিমাণ মানুষের নাড়াচাড়া। আচ্ছা, ওদের ব্যক্তিগত জীবনে নাড়াচাড়া, ঠিক আছে, ওরা নায়িকা মানুষ, নায়িকার অনেক কিছুতে নাড়াচাড়া করতে পারে। এরপরে দেখে তুমি একটা জিনিস, যে বাচ্চা দুটা দেখতে এত পুতুলের মতো, মানুষ একটা কাভারের জায়গায় যখন একটা ভিডিও দেয়, ওই কাভারটাকে এডিট করে বাচ্চা দুটার মুখ দিয়ে একটা ক্যাপশন বাজে দিয়ে দিত, তাদের বিন্দু মাত্র বুকটা কাঁপে না। এটা আমার কাছে খুব মানে হয় না, যে এই বাচ্চা দুইটা তো এন্ড অফ দ্য ডে সুপারস্টারের বাচ্চা, তাদের বাবা মা দুইজনই তাই। এবং তারা আসলে যে জিনিসটাকে কিভাবে রিসিভ করবে, আজকে থেকে 15 বছর পর গিয়ে জয় কি হবে বা বীর তার প্রফেশন কি বেছে নেবে, আমরা কিন্তু কেউ জানি না। তার আম্মু ঠিক স্বপ্ন আমাদের থাকবে, কিন্তু ওরা ওদেরটা করবে। কিন্তু ওদের এই পরিমাণ নেগেটিভ রিভিউয়ের কারণে এগুলো যে আর্কাইভে থেকে যাচ্ছে, এই বাচ্চাগুলো তো এগুলো ওদের 15, 16, 20 বছর বয়স হলে দেখবে, এবং ওটা কিন্তু সোসাইটিতে দাম হবে। কারণ ওরা পড়ছে আইএসডির মতন স্কুলে, বিদেশের মতন স্কুলে, ওদের ওখানকার সোসাইটি আরো অনেক ডিফারেন্ট, আরো অনেক চেঞ্জ, ফ্রেন্ডসরা অনেক অন্যরকম, অন্য ক্যাটাগরির অ্যাকচুয়ালি। তো এটা কিন্তু ওদের জন্য একটা মানসিক প্রভাব পড়বে। তো আমরা এটাকেও ছাড় দিই না, কারণ ওই যে মিলিয়ন ইয়ে হলে পয়সা ঢুকে, ভিউজ হলে পয়সা ঢুকে, তো এই জিনিসটা যা ইচ্ছা করতে পারে, যা ইচ্ছা তাই করতেছে। তো ভাইয়া, নাইলে কে এনো লোকে লাইভে এসে সুইসাইড করবে, এবং সে কিন্তু মরে গেল, দেখো, এবং তার এটা দিয়ে অন্য মানুষ পয়সা খাওয়াই দিচ্ছে। তারপরে রিসেন্ট সময় কি হয়েছে ভাইয়া, তুমি ইউটিউবারদের জন্য, কেন ইউটিউবারদেরকে আমি ছোটও করছি না বা কিছু, ইউটিউবার একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশন, কিন্তু তোমার মাধ্যমে যখন একটা জিনিস এত দ্রুত ছড়ায় যাবে, তোমার অবশ্যই সেখানে ওই জিনিসগুলো তো তোমার কেয়ারফুল থাকা দরকার। কারণ তুমি এখন দেখো যে রিসেন্ট সময় আমি সেদিন প্রেস কনফারেন্সে দেখলাম ছবি রিলিজের সময়, তারপরে ঢাকা ক্লাবে চরকির একটা প্রোগ্রাম ছিল, জার্নালিস্টদের সাথে কথাই বলা যায় না। আমরা যাদেরকে চিনি, ধরো 71 যমুনা টেলিভিশন, এনটিভি চ্যানেল আই, নাম জানি, অনেকদিন ধরে দেখতেছি, ওরা যখন ক্যামেরাটা নিয়েও আসে বা ওদের লোক, কিন্তু এর আগে যে মোবাইল নিয়ে ওরা কিন্তু রীতিমতো, আপু আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, আগে আমারটাই বলে তারপরে যাইতে হবে, এইভাবে কিন্তু বলে তারা। কারণ কি, তারা এবং তারা প্রশ্ন করে, তাই বুঝছো না, তাহলে তাদেরও এরকমটা হবে। তো আমার কাছে মনে হয় একটু মাথাটা খাটায় যদি একটু কন্টেন্ট রেডি করা যায়, তাহলে তো তাদের জন্য ভালো। কারণ এটা তো একটা নাইস প্রফেশন হইতে পারে ডে বাই ডে। কারণ ওয়ার্ল্ডের অনেক জায়গায় এখন আর সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই, তোমার ট্যালেন্টের ভ্যালু আছে, তো তাহলে এটাও হইতে পারে, কেন না। ওকে, রিসেন্টলি তাহসানকে নিয়ে একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে একটু বলো। আচ্ছা, এটা যদি আমি বলি, আমি তো এই বিষয়ে অনেক কিছু জানি না, কিন্তু যেহেতু তাহসান আমার পছন্দের শিল্পী, এবং সেই দিন আসলে 2টা ঘটনা ঘটছে আমাদের দেশে। এখন কি হচ্ছে দেখো ভাইয়া, এক একটা বড় কোনো কারণ আসতেছে, সেই কারণটা কোন একটা সিলি ভাইরাল ইস্যুজের জন্য হারায় যাচ্ছে। আমি যদি বলি সেদিন রথযাত্রার আমি জানি না কে কতটুকু ভাবে নিবে, কিন্তু রথযাত্রা নিয়ে পৃথিবীতে বহু কন্টেন্ট আছে, আমাদের দেশের প্রচুর রাইটারদের প্রচুর কথা আছে, এবং রথযাত্রা কিন্তু আমাদের দেশের একটা কালচার। এবং এখনো এই যে মানিকগঞ্জে ওইদিকে যেটা হয় ধামরাই, তুমি জানো না, এক একজন যারা কাজটা করে, ওদের মানে ওই প্রফেশনের সাথে যারা যুক্ত, তারা দিনের পর দিন না ঘুমায় জেগে থেকে, মুন্সিগঞ্জ থেকে আর্টিস্ট আসে, বিক্রমপুর থেকে আসে, এবং তারা রাত দিন এটা তারা একদম মানে একাগ্র চিত্তে এই কাজটা করে, এবং
ধর্ম তো আসলে একটা কথা আছে, ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ এত বড় একটা ঘটনা ঘটে গেল একটা বিদ্যুৎ ইয়ের কারণে, বৈদ্যুতিক প্রবলেমের কারণে, এবং মানুষ মারা গেল, এবং সাধারণ মানুষ, ওখানে তো সব ধর্মপ্রাণ মানুষেরা ছিলেন। হাউকাও এর মাঝখানে একটা ইস্যু হয়ে ওইখানে যদি কেউ ভলান্টিয়ার হিসেবেও কাজ করতে যায়, ওটা কিন্তু হারায় গেল। এটা একটা সেদিন ওটা নিয়ে খুব মনটা খারাপ ছিল, কারণ আমি ছোটবেলা থেকে অনেকবার রথযাত্রায় পার্টিসিপেট করছি। আমার এখনো ইচ্ছা আছে যে না, আবারও যাব, সময় সুযোগ সব হলে খুব আনন্দ হয়তো। আর সেদিনই তাহসান ভাইয়ের ওইটা শুনলাম, যেহেতু পছন্দের শিল্পী, আবার সব কিছু মিলে অনেক প্রথমে দেখছি, শুধু পড়ছি যে কে কিরকম বলে, কিন্তু আমার কাছে মনে হয় যে আনডাউটলি তাহসান ভাই গুড স্টুডেন্ট। হ্যাঁ, আনডাউটলি, কারণ ওনার ম্যাথ তখন তো আর ইয়ে ছিল না, পিএসসি জিএসসি, ওনার রেজাল্টে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে, এখানে অনেকের মাঝে প্রশ্নপত্র, ওনার মা যেহেতু এরকম ইয়ে করতেছে, তাহলে এটার সাথে আসলে কিন্তু এটা প্রমাণের, কারণ আমার সোফার আই গেইজ যে উনি যেই সময় মনে হয় বিসিএসটা দেয়, ওইবার কোনো একটা, আমি জানি না এটা কততম বিসিএস দেয় নাই, না উনি তো বিসিএসই দেয় নাই, বা ওনার যে প্রশ্নপত্রের ইয়ে বলতেছে, মানে কোনো একটা কারণে কোনো একটা ইস্যুজ আমি স্পষ্ট বলতে পারছি না, ওইবার একটা পরীক্ষাই হয় নাই, যেবার ওনার মা দায়িত্বে ছিলেন, বাতিল হয়েছিল 3 দিন পরে, 3 দিন পরে বাতিল হয়েছিল। আমি 24তম যেটা, 24তম না কততম ওটা আমি এক্সাক্ট বলতে পারতেছি না, বিসিএস। সেইবার কিন্তু উনি ওই সময়ের লোক ছিল, কিন্তু উনি যদিও দেয়নি, কিন্তু তারপরেও যদি হিসাব না দেয় না, বাট ওর দিলেও আরো 1 বছর পরে দেওয়ার কথা, ওই টাইমে আমাদের একই ওইটা ওই সময় হবে না। হ্যাঁ, এবং বোঝা যায় যে উনি অনেক ভালো স্টুডেন্ট, কারণ যত রেজাল্ট নিয়ে এসে কেউ কারোর সামনে বসবে না, তুমি যখন একটা মানুষের সাথে গিয়ে কথা আইবিএ তে বিষয় করা, তাই না? হ্যাঁ, কথা বললেই তো বোঝা যায় ভাইয়া, মানে তুমি তো 2-4 লাইন বললেই বুঝতে পারবা যে কতটুকু কার তাগদ আছে, ওইটাই। সো এই ইস্যুটা, এগুলো হচ্ছে কি, এগুলা খুবই পচা ইস্যু, এবং পচা ইস্যু যে একটা আর্টিস্টকে কত রকম বিভ্রান্ত করে, এটা আসলে তো দিন দিন মানুষের বোঝা দরকার। বাট আমার কথা হচ্ছে যে তাহসানকে নিয়ে এই কথাগুলো ট্রল করলো, এক একজন না বুঝে না জেনে ওর একটা ছবি দিয়ে একটা লেখা দিয়ে ছেড়ে দিচ্ছে, সবাই যা তা বলে। দিস ইজ নট, আমরা খুব খারাপ, অফকোর্স, মানে এটাই বলছি যে এইসব নিয়ে যেটা তুমি বলতেছো যে যা তা করেছে, যে জাস্ট ইউটিউব ফেসবুকে কন্টেন্টের জন্য একটা ছবি দিয়ে ট্রল করার জন্য না জেনে না বুঝে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে একটা কেমন ক্রেজ চলে আসছে না চারিদিকে এরকম, অফকোর্স। তো সবাই ব্যস্ত, দেখবা তুমি একটা পার্কে ঘুরতে গেলে সবাই ব্যস্ত, কারণ কি কন্টেন্ট বানাচ্ছে। তুমি একটা রেস্টুরেন্টে যাচ্ছ, দেখো কেউ বসে খাওয়ার টেবিলে খাওয়াটা কেউ অর্ডার দিচ্ছে, কোনো এটা না একটা সময় কিন্তু সাফোকেটেড লাগবে, কোন এই ক্রেজ কোনোদিনই বেশি দিন থাকবে না। হ্যাঁ, মানে ভালোটা থাকবে, কিন্তু খারাপ নেগেটিভটা থাকবে না, কোনোদিনই থাকবে না। ওকে দোয়েল, আমরা একটু তোমার জার্নি শুনবো, তোমার যে জার্নিটা, আই নো ইউ আর আ সিঙ্গেল মাদার, এন্ড তোমার একটু আগে আমার সাথে গল্প হচ্ছিল তোমার সাথে, আমি শুরু থেকে একটু শুনতে চাই, যতটুকু তুমি বলতে পারো। ওকে, লাইক আই নো তুমি আর্লি এজে বিয়ে করছো, যতটুকু তুমি বলতে পারো। মানে দোয়েলকে আসলে এইভাবে তো কেউ জানে না বা কথা বলে না, এইভাবে যতটুকু সম্ভব তুমি শোনো। আমার বলতে তো আমি সবই পারি, কারণ এখন আমার ভয়ের তো কোনো কিছু নাই। যে একটা কি হয় যেন, মানে মনে হয় না যে কিছু কিছু সময় খুবই ঘৃণা লাগে আর কি, বুঝছো, যে কি মানে আমরা কি হয়েছে, জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু ফেলে দিই, যেটা লিপস্টিকের ব্যাগে থাকে না, ইউজ করবো না, এইভাবেই বললাম, ওটা রাখি না। তো আমার তো জার্নি ওই 16 বছর বয়সে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি। তো বিয়ে করার পরে কি ছিল, মানে বিয়ে মানে প্রেম ছিল, হালকা পাতলা ছিল। কিরকম প্রেম? কিরকম প্রেম ছিল মানে, আমি তো রংপুর শহরে বড় হয়েছি, তো ওরা এইখান থেকে সাভার থেকে যেত, তো ওর এক ভাগনা আমার বন্ধু ছিল, থাকে না সব একই বয়সী, হ্যাঁ, তো এইভাবেই পরিচয়। আর এখন কেন অনেক বুঝি জানো, 15 থেকে 17 বছরটা না খুবই রিস্কি, খুবই খারাপ। আগে না বুঝতাম না, কিন্তু এখন আমার ছেলে 16 পার করছে, তো আমি একদম মনে করো আলিফের মতন সোজা হয়ে গেছে। ওকে, ওটা তুমি বলছো, ওকে ফাইন, তাহলে এটাই হবে, তাহলে এটাই। কারণ না, এই বয়সের ভুলগুলো আমি আমার জীবন দিয়ে দেখছি ভাইয়া। যে সময় যদি আমাকে কেউ শাসন করতে না এসে জিনিসটাকে যদি ফ্রেন্ডলি ভাবে বুঝাইতো, তাহলে জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করতো। রাইট। তারপর তো বিয়ে শাদী করার পরে মাসিকের বিষয়টা সামনে আসে, বাবু টাবু হয়ে যায়, তারপর নানান কারণে আসলে তখন আমি সেটা কিছু করতামও না, আমার আসলে সংসারটা ওয়ার্ক করে না, তখন তো এটা আর এক চাপ। সংসারটা ওয়ার্ক করার তার আগে যাই প্রেম করলাম, কতদিনের প্রেম ছিল? 7-8 মাস। বলো না একটু, আমি শুনি না কিরকম প্রেম ছিল, লং ডিসটেন্স নাকি লং ডিসটেন্স? হ্যাঁ, আর এই যে বাসা থেকে যে বকা দিত না, মানে করো ওই সময় কি হতো, ওই সময় আমি হয়তো স্বাধীনভাবে থাকতে চাইতাম, বা হয়তো একটু, কিন্তু হয়তো আমি তখন কোন ক্লাসে পড়ো? আমি যখন ইয়ে করছি না, তখন তো আমি ম্যাট্রিক পাস করছি। কোত্থেকে? আমি রংপুর থেকে। কোন স্কুল? রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। কালেক্টরেট, ওকে, হ্যাঁ হ্যাঁ। তো তারপর ওখান থেকে ম্যাট্রিক পাস করছি ওই সময়, তখন মানে পাস করার পরে প্রেমে পড়ছো?
আগের থেকেই কথাবার্তা হতো আচ্ছা, একটু okay. করে। তারপর ফোনে? ম্যাট্রিক, হ্যাঁ ফোনে, তারপরে ম্যাট্রিক পাস করলাম। তখন তো ফেসবুক ছিল না, ফেসবুক ছিল মনে হয়, কিন্তু আমার ছিল না। আচ্ছা, ওকে। হ্যাঁ, আমার ছিল না ফেসবুক তখন। তারপরে ইয়াহু চ্যাট ছিল। আচ্ছা, হ্যাঁ, তার মানে তখন ফেসবুক আসে হ্যাঁ নাই। হ্যাঁ, right, এটা right. ছিল না, কারণ আমার বাসার পাশে সাইবার ক্যাফে আছে, এনজয় সাইবার ক্যাফে, আমি ওখানে যে কথা বলতাম বিডি চ্যাট, ইয়াহু ঘন্টায়, মেসেঞ্জার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঘন্টায় এরকম। তো তারপরে তো ওইভাবেই প্রেমের পরে তো বাসায় থেকে আমি পালিয়ে গিয়ে করলাম। ওই যে বললাম যে আমাদের কিছু কিছু এই টিনেজ বয়সে এমন একটা সংকট তৈরি হয়, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু এই সংকটটাতে না আসলে পরিবার পরিজনের খুবই স্ট্রংলি বাচ্চাদের পাশে আমি থাকা এদিকে দরকার। যাচ্ছি পরে, ওখানে আসি আগে। প্রেম, হ্যাঁ 8 মাসের প্রেম। তারপরে বিয়ে করলাম পালিয়ে এসে। কিভাবে মানে এই সাহসটা কিভাবে পেলা? হয়ে গেছে কেমন জানি, কিভাবে বলো না হয়ে গেছে কিরকম, যে ধরো প্রেম তো মানে প্রেম, প্রেমের তখন- এই ব্যাপারটা কেমন ছিল একটু বলো না, টিনেজ লাভ যে ব্যাপারটা একটু বলো। প্রেম তখন কিরকম ছিল ব্যাপারটা, প্রেম ছিল তখন কেমন লাগতো, আল্লাহ প্রেম করতেছে, মানে হয় না চোখে মুখে স্বপ্ন, সরিষা ফুল যেমন বলতো না আগের দিনে, ওরকমই চোখের মুখে সরিষা বলে, সরিষা ফুল, জীবনটা যে এটা করার পরে এরকম হয়ে যাবো, তারপরে এরকম চেঞ্জ হয়ে যাবে, বাসা থেকে আর বকাবকি শুনবো না। তারপরে প্রেম করে তোমার কি বাসা কেউ খুব স্ট্রিক্ট ছিল? না, খুব একদমই না। এই যে বললাম না, মানুষের ছোট ছোট অভিমান থেকে, কারণ আমি যে জিদি আচ্ছা, ছিলাম, আচ্ছা, হ্যাঁ। এই জিদটা কিন্তু আমার তখনও ওইভাবেই কাজ করছে। দেখো তুমি, তখন এটা আমি একটা একটা করে আইডেন্টিফাই করতে পারতাম না, এখন সময়ের সাথে সাথে আমি এটা মিলাই, তখন আমি বুঝি যে আমার তো জিদটা এইভাবে কাজ করছে। আর প্রেম বিষয়টা তো ছিলই ভাইয়া, কেমন সারাদিন একসাথে থাকবো, ঘুরবো ফিরবো, তারপর কি শপিং করব, এখানে ওখানে ঘুরতে যাব, আমার আবার ঘুরতে পছন্দ, নদী দিয়ে ঘুরবো, এরকম সব করছো তুমি? এগুলো তো করছি। ওকে, রংপুরেই? রংপুরেও করছি, ঢাকাতে এসেও করছি, Okay, করি নাই যে তা না, করছি। Then? ঢাকাতে তো বিয়ে করলাম, এসে যেগুলো করতে পারতেছি না দেখি তো ঢাকায় পালায় চলে এসে বিয়ে করলাম। আচ্ছা, ওকে, হ্যাঁ বলো বিয়ের ডিসিশনটা কিভাবে নিছো? বিয়ের ডিসিশনটা হঠাৎ করে, বাসায় কিছু বলো নাই? না এরকম কিছু বলিনি। আমার বাবার একটা জায়গা ছিল, মানে ওটা একটা আবাসিক হোটেল যমুনা, রংপুরে। তো ওখানে আমাদের একটা লোক কাজ করতো, আফজাল মামা, আব্বুকে সহযোগিতা করতো। তো ওনাকে আমি বলছি এরকম যে আমাকে 500 টাকা লাগবে, 500 টাকা দেন তো, মানে কারণ আমি তখন বাস ভাড়াটা জানছি যে ঢাকা যাইতে আমার কত টাকা বাস ভাড়া লাগবে, একটা বিষয় আছে না। তারপরে আমি 500 টাকা মামা দিয়ে দিছে, আমি কিছুই চিন্তা করিনি, আমি বাসের টিকিট কেটে চলে আসছি। তোমার বয়ফ্রেন্ড বলছে তুমি চলে আসো? হ্যাঁ হ্যাঁ, এটাই Okay. বলছে। বয়ফ্রেন্ড তো না, হাজব্যান্ডই তখন বয়ফ্রেন্ড ছিল না, সেটা বললাম। বয়ফ্রেন্ড বলছে চলে আসো, চলে আসছি। তারপরে তো বিয়ে করলাম। বিয়ে কোথায় কিভাবে? বিয়ে সাভারেই করছি, ওদের পরিচিত, ওদের না। আমার তো শ্বশুর বাসাটা কিন্তু আমি অসম্ভব ভালো পাইছিলাম, আমার ভাগ্য কোনো না কোনো কিভাবে বাসায় মেনে নিল? মানে এই বাসায় মেনে নেই। এখন ওরা শ্বশুরবাড়িতে? শ্বশুর বাড়িতে ওই যে আসছে, কথা বলছি সবাই, তারপরে হয় না মেনে নিতে হবে, ওদের পরিবারের ছোট ছেলে আবার এরকম আসছে, আমি তখন অ্যাডাল্ট না, এবং সেই সময় আমার রংপুর সিটি কর্পোরেশনে মেয়র হচ্ছে রানিং মেয়র, যে সে আমার মামা, সে আমাকে ছোট থেকে বড় করছে, আমার মামা আর এক মামা এরকম, আমার আব্বা এইভাবে পলিটিক্যালি ইনভলভ, ওরাও তো একটু ইয়ে করছে, কিন্তু আমাদের মনে তো খারাপ কোনো কিছু ছিল না, প্রেম করছে বিয়ে করছে, এখন বয়স হয়নি, এটাই একটা বিষয় ছিল। তারপরে ওর চাচারা বুঝাইছে বাবাকে, মানে আমার শ্বশুরকে, যেরকম এরকম যা হবার হয়েছে। তারপর বাবার সাথে যেদিন আমার আসলে দেখা হয়েছে 2-1 দিনের মধ্যেই, ও আমাকে বকা টকা একটা দেয়নি বিশেষ, বলছে এটা তুই কোনো কাজ, মানে বিয়ের কথা বলছে হ্যাঁ বকা দেয়নি, কারণ তো জেনেই গেছে যে সে চলে আসছে, এটা একটা নিয়ে হট্টগোল পড়ে গেছে না, একটা মেয়ে এক জায়গা থেকে চলে আসছে এরকম। তো তারপরে সে খুবই উইলিংলি মেনে নিছে, এবং আমাকে, আমার আব্বু না, আমার শ্বশুর, ওকে, খুবই উইলিংলি মেনে নিছে। তারপর আমাকে শপিং করতে নিয়ে গেছে সাভার রাজ্জাক প্লাজায়, তখন তো আর এত মার্কেট ছিল না। তারপর খালি বলতে এটা তুই এমন কেমন করলি, তোর আব্বু আম্মুরা কত কষ্ট পাইছে। আমার শ্বশুর বাড়ির সব সময় এটা বলছে, দে ওয়্যার ভেরি সাপোর্টিভ, মানে এইভাবেই তো শুরু। তারপর বাসায় তো অনেকদিন কথা হয়নি, মানে যখন তুমি চলে আসছো খবর পাই না? খবর তো পাইছে, যোগাযোগ করার চেষ্টা করছে, বলছে চলে আসো এইরকম, আমি তো যাইনি, আমি বলছি যে না আমি চলে আসছি এখানে, আমি আর এখান থেকে যাবো না। দেন এরপরে তারপরে রাগ করছে না ওরা? তা তো রাগ করছে, তারা আমার বাচ্চা হওয়া পর্যন্ত তো দেখতে আসেনি। ওকে, হ্যাঁ তারা তো আসেইনি দেখতে। এর মধ্যে বাবু হয়ে যাওয়ার পর আমি ওইখানে গেলাম ইন্টারমিডিয়েট। বাবুর নাম কি বললা? মাশরিক। ওকে, 16। তো ওকে নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলাম রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে, পরীক্ষা দিলাম আমার খালাতো বোন রুম্পাপুর বাসায় থেকে। তখনও তো আম্মু আসেনি দেখতে। এটা হয় না, এটা থাকে, এটা আমার তাদের প্রতি কোনো রাগ না, এটা তাদেরও অভিমান খুব থাকেই। অফকোর্স বাবা মা না, হ্যাঁ অবশ্যই, কেন থাকবে না, এটা তো আমার ভুল সিদ্ধান্তই ছিল। কিন্তু ভুল করে ফেললে কিছু সময় আসলে শুধরানোর বাচ্চাদেরকে না সুযোগ দিতে হয়, তাহলে না বাচ্চাটার প্রতি পেরেশানিটা কম যায়।
এটা আমার একদমই ব্যক্তিগত মতামত। ভুল তো আসলে মানুষই করবে মঞ্জু ভাই, ভুল তো গরু ছাগল করবে না। কিন্তু তোমার ভুলটাকে যদি তুমি কোনো শুধরানোরই সময় না পাও, তাইলে আসলে আর সামনের পথ চলাটা না অনেক মসৃণ হয় না, বুঝছো, এই ছোট জীবনে। এটা একটা বিষয়। তারপর তো ইন্টারমিডিয়েট ওখান থেকে পাশ করে ফেললাম। পাশ করে ফেলার পর আর সংসারটা যদি বলতে চাই আমরা যে কেন হয়নি, তুমি বিশ্বাস করবে না মঞ্জু ভাই, আমি এটা এখনো আমার মাথাতেই আসে না আমার সংসার কেন হয়নি। কেন? আমার কেন জানি মাথা, কারণ তখন আমি কাজ করতাম না, তখন আমার তো অন্য কোনো কিছু নাই। মানে আমি তো বাড়ি ঘর সমস্ত কিছু ছেলে এই লোকটার কাছেই আসছি, রাইট? তা আমি তো আর এমন কিছু করার নিশ্চয়ই আমার ওই বয়সে, তার মধ্যে বাচ্চা ছোট, আমার নিজেরও ঠিকঠাক মতন 18 বছর হয় নাই। তা আমি কি এমন করবো যেটাতে সংসার হবে না বা এরকম কোনো কিছু, কিন্তু হলো তো নাই। আমি কোচিং ভর্তি হয়েছিলাম অবশ্য ফার্ম গেটে, ওটা সাপোর্ট ঢাকা না ইউসিসি, ওকে ইউসিসি, কিন্তু কোনো কিছু দেখলাম না। আর আস্তে আস্তে না মসৃণ থাকলো না, বুঝছো, যে থাকে না যে শোনো সবাই অনেক মসৃণ, কিভাবে কেন, এটাই আমার কথা। শুরুটা না এই টুকটাক একটা দুইটা থেকেই হয়েছে, বুঝছো। লাইক কেমন ধরো বাচ্চা কাচ্চা হয়ে গেল, হাজবেন্ড উদাসীন, কোনো খোঁজ খবর নাই, সে আছে তার কবুতর নিয়ে পড়ে বা তার জীবনযাপন নিয়ে এরকম করে। তো হয় না যে আমার তো আসলে এই এক্সপেকটেশনটা এরকম ছিল না আমার। এবং আমি বললাম কি ছিল তোমার এক্সপেকটেশন না, মানে একটা ভালোভাবে থাকবো না, তখনকার আমার কথা এত মনেও নাই যে আমি এটা ধরে ধরে বলবো। কিন্তু আমি একটা জিনিস তখনই বুঝছিলাম যে আমি সংসারটা আসলে লোকটার সাথে করতে আসছি, এই বাড়ির আর 40 জন মানুষের সাথে না। তাহলে আসলে লোকটাকে আগে ঠিক থাকতে হবে, রাইট? তাহলে লোকটাকে যদি ঠিক থাকে তাহলে 40 জন মানুষও ঠিক থাকবে। কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা উল্টা করছে, যে প্রতিটা মানুষই ঠিক ছিল, প্রতিটা মানুষ স্টিল আমাকে, আমি এটা চোখ বন্ধ করে বলতে পারি যে ডাই হার্ড ভালোবাসে। আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার শ্বশুর সাথে আমেরিকা থেকে আসার পর আমার দেখা হয়েছে, কিন্তু যাকে নিয়ে এত আয়োজন তারই কোনো মাথা ব্যথা নেই। কারণ তার যদি মাথা ব্যথা থেকে আমি যদি ওখান থেকে চলে আসার পরও তো সে বাচ্চার কোনো খোঁজ খবর রাখতে পারতো, সে কিন্তু এটা রাখেনি। হোয়াট ওয়েন্ট রং? হ্যাঁ, আমি তো জানি না যে কেন রাখেনি, যে তারা দিনের পর দিন খোঁজই নেয় না এই যে বাচ্চা কেমন আছে না আছে এরকম। আর আমরা তো, আর হ্যাঁ তুমি বলতে পারো আমি এমনিতেও কোনোদিনই আদালতের মাধ্যমে যাইনি, কারণ ওই সময় আমি ছোট মানুষ, ওটা তো আমি নিজেই আন্ডার এজ, আমি যাবো কি যাবো না, চলবার এই ঝামেলা কে নিবে? শুনো, কেউ কারোর জীবনে একটা অঘটন ঘটে গেলে না এই ঝামেলা টানতে চায় না, কারণ এই ঝামেলা টানতে গিয়ে যে পরিমাণ কথা শোনায়, আমি আবার ওই মানুষটাও না যে অনেক কথা শুনবো। আমার কথা হচ্ছে কি যে আমি ভেঙে যাবো তাও মোচড়াবো না, যে বাইরে থেকে আমি মানুষকে বুঝতে দেবো না, কিন্তু ভিতরে আমার যত খারাপই লাগুক সেটা একদমই আমার লাগা, যে আমার আজকে এত খারাপ লাগতেছে, কিন্তু বুঝবে আমি তোমার সাথে কথা সাপোজ হেসে কথা বলতেছে, এটা একদমই। তো ওই জায়গা থেকে আমরা যেহেতু আদালতের মাধ্যমে কোনো কিছুতে যাইনি, তো সেও কোনো খোঁজই রাখেনি। এবং আসলেও মঞ্জু ভাই সে দিনের পর দিন বছরের পর বছর এই যে বাচ্চা কাচ্চা স্কুল হয়ে ছেলে ও লেভেল দিচ্ছে, আমি জানি না আসলে মানে কেমনে সেটা কি হলো প্রথমে তো না রাগ করে আমি নানান কারণে আসতেই পারি। সে যদি দিনের পর দিন বাসায় না থাকে, সে যদি সময় না দেয়, সে যদি বাচ্চাকে একটু কোলে দিতে গেলে চিল্লাচিল্লি করে, সেই সময় তো অতটুকু সময়, দেখো আমি ওই সময়টা বাসাটাতেই 24 ঘন্টা থাকি, বাসার বাইরে আমি কোথাও যাই না, তাহলে মোবাইলও নাই। এমন না যে ঝগড়াঝাটি হওয়ার জন্য অনেক ইস্যুস আছে, ইস্যুসটা তো মানসিক সমস্যা থেকেই আসে না, যে কোনো একটা কারণে হচ্ছে। কারণ আমিও তো অনেক আদরের মেয়ে ছিলাম, আমি তো অনেক প্যাম্পার করে আমার বাবা মা আমাকে বড় করছে জীবনে। তো ওখান থেকে এসে যদি আমি হঠাৎ করে দেখি যে 6-7 মাসের মধ্যে সিনারিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডে বাই ডে, আমাকে তাদের মানে 50 বছর আগে ফেরত যে আমার জীবনযাপন ইয়ে করতে হবে, কন্টিনিউ করতে হবে, এটাও তো এত সহজে নিশ্চয়ই আমি, কারণ আমার বাবা মা তো আমাকে নিশ্চয়ই ওইভাবে বড় করেনি। আবার দেখো আমি কিন্তু তাদের নামে কোনো ব্লেমও দেই নাই, কারণ আমরা জানি আমাদের দেশে নারী নির্যাতন এই আইনটা কতটা ডিফিকাল্ট, কতটা স্ট্রং, রাইট? তো আমি বলতে পারতাম, আমি তো ছেলের বাবার নামে এটা স্ট্রংলি বলতে পারতাম যে আমি 1 বছর বয়সে চলে আসছি, এখনো 16, ও শুধু কী করছে ওকে বলতে পারবে? কিছুই বলতে পারবে না। তো এটা এর মধ্যে কি আমার জার্নিতে সমস্যা হয়নি? আমার জার্নিতে অবশ্যই সমস্যা হয়েছে। যখন বলছি ভাই কথা বলে না, এটা না কেমন জানি অন্যরকম, মানে না রিজন না, মাথা গরম, এবং মাথা গরম হয়ে যায়। এখন তো আর অনেক বছর ধরে কথা আমি বলি না, কিন্তু মাথা গরম হয়ে যায়। কিরকম মাথা গরম হয়ে যায়? যেমন আগে কিছু বলতে গেলে হ্যাঁ তুমি এরকম দেখ তুই কি করবি দেখবো করে নেব, আসলে তো আমরা করিও নাই কিছু। যে আইনের মার প্যাচে ফেলে যদি জেল ইয়ে পর্যন্ত নিতে পারতাম তাহলে জিনিসটা এরকম হইতো। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে করতেই পারতাম, যে এই যে এত দেমাগ দেখায় চলে গেল বা ওনার জীবনটা উনি পার করে দিচ্ছে, তো শাস্তি দেওয়াই উচিতই ছিল, বুঝছো? এরকম মনে হয়। বিয়ে করছে, আবার সে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা আছে 2টা,
সে এরকমই আছে, কিন্তু তার এই মানে আমার ছেলেরা এবং আমার ছেলে কিন্তু এটা আমাকে বলে যে তুমি কেন মামলা করোনি তখন, মানে এখন তো বড় না, তো ও তো বুঝবেই, তো দেখো তখন হি নোজ এভরিথিং, হ্যাঁ সবই জানে সে। এবং তার আমার ছেলের যেহেতু ফেসবুকে অ্যাকাউন্ট আছে, মাঝে যেমন একটা ঝামেলা করার চেষ্টা হয়েছিল, সেই ঝামেলাটা এটাও আমি মিডিয়ার কাউকে বলিনি, কেমন যে আমি আমার ফেসবুকে ছেলের অ্যাকাউন্ট আছে, আমি একটা ছবি হয়তো ওর সাথে দিলে ওকে আমি ট্যাগ দিই, তো ওকে ট্যাগ দিলে কিন্তু আমাকে তো অনেক মানুষ আমার সাথে ফেসবুকে আছে, তো তাহলে মাসটিকেও তারা ইজিলি পেয়ে গেছে। এখন দেখো ছেলের আলাদা ফোন ব্যবহার করে, এখন ও ফোনে কার সাথে কি কথা বলবে না বলো, আমি এই রেস্ট্রিকশনের ছেলেকে কোনোদিনই রাখিনি। তো দেখো একটা 15-16 বছর বাচ্চাকে পালতে গেলে কিন্তু বাচ্চার সাথে তর্ক বিতর্ক অনেক কিছুই হয় ভাই, এবং আমি একদম স্ট্রিক্টলি মানে সিনা টান করে বলতে পারবো আমার বাচ্চা পালছি আমি একা হাতে। যদি তাদের এরকমই অনেক ইচ্ছাই থাকতো তাহলে আমি ছেলেটাকে তো একা মানুষ করলাম, একদম একা বলতে কমপ্লিটলি আমি বলতে পারি একাই, ঠিক আছে। এখানে আমি আমার প্যারেন্টসের কিছু কৃতিত্ব দিব, কিন্তু কৃতিত্ব আমি অনেকও দিব না, কারণ কি আমি এই জিনিসটা একদম এখন স্ট্রিক্টলি বুঝি যে একটা মানুষ যখন বিপদে পড়ে সবার আগে সে কথাটা শোনা স্টার্ট করে তার বাসা থেকে, অফকোর্স, বুঝছো। কারণ কেন মানুষ বলে না যে নিজের খেয়ে পরের মোষ তাড়ানো, কেন কিছু কিছু সময় না নিজের মানুষদেরকে দেখতে ভালো লাগে না, বুঝছো। কেন ভালো লাগবে, কেনই ভালো লাগবে, কারণ আমি আমার বিপদের সময়টা শোনো, মানুষ কিন্তু খারাপ সময়ের কথাটা ভুলে যায় না কোনো দিনই না। এবং আমার কাছে খুবই ইদানিং অবাক লাগে যে মাসিকেরও এটা অদ্ভুতভাবে এই জিনিসগুলো মনে আছে। তো একা বড় করে ফেললাম ফেসবুকের মাধ্যমে, হয়তো বা ওর সাথে ট্যাগ করতেছো, ওর সাথে কেউ যোগাযোগ করার চেষ্টা করছে, তো একটা বাচ্চা তো বড় করতে গেলে ভাইয়া তুমি এক জায়গায় যদি আমি আমার ওয়ার্কার সহ থাকি, আমার সহযোগী তার সাথেও লেগে যায়, বাচ্চার সাথে এরকম টুকটাক এটা সেটা এরকম একটা লেগে গেছে, ধরো একটা ঝগড়া, এটা তো হবেই ঝগড়া হ্যাঁ আমার সাথে। তো আর ও তো ছোট মানুষ, আমি ওর দোষ আছে আমি বলছি, কিন্তু ও তো অ্যাডাল্ট না, ও তো এরকম লেগেছে, তো নিশ্চয় যেহেতু ওর কারোর ফোনের সাথে কথা হয়, আমি তো সারাদিন ফোনে, আমি নিজের জীবন নিয়ে বাঁচি না, আমি সারাদিন ওকে কত ঘন্টা পাহারা দিব। তো এরকম করতে হঠাৎ মাসিক আমাকে বললো আমি থাকবো না, তা আমি বললাম থাকবো না, তা থাকবি না তো যা, কোথায় যাবি যা, এরকম বলছি। তুমি বিশ্বাস করবে না, এটা আমি বলতেই পারি, ও বের হয়ে যাইতেই পারে, সাপোজ ও বের হয়ে ওর বাবাকে ফোন করতেই পারে, এই কথাটা 2023 সালের, এটা 2024 সাল, তাহলে তুমি এর আগে আবার 2009 থেকে 2023-এর একটা জার্নি আছে, তাই না। এখন সে যদি তার বাবাকে ফোন করেও বলে যে বাবা তুমি আমাকে এসে নিয়ে যাও, তার বাবার কি এটা একটাবার ভাবার দরকার না যেখানে, এবং এতদিনে তো আমি এখন স্ট্যাবলিশ, আমারকে নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার এরকম তোমরা সবাই এত সাপোর্ট দিছো, এত ফিচার হয়েছে, আমি দেখলাম অটো মানে হয়তো ফোনে টোনে কোনো একটা কথা হয়েছে, আমি তো রাগ করে বসে আছি যে কই যাবে, যাও আমাদের নিচ থেকে ঘুরে টুরে চলে আসবে, দেখি বাচ্চা নাই। এবং তুমি চিন্তা করো এই যে বাচ্চাটা যে নাই, বাচ্চাটার মোবাইলটা বন্ধ, এবং আমি প্রায় 1.5 দিন পরে শুনলাম বাচ্চাটা তার বাবার কাছে। আমার প্রশ্ন এটা, আপনার ছেলে আপনার কাছে যাইতে চাইছে, আপনি নিয়ে গেছেন, ছেলেই ফোন দিছে, ধরলাম ছেলে মায়ের উপর রাগ করে ফোনটা দিছে, বাচ্চা আপনি নিয়ে গেলেন, কিন্তু আপনার এটা এবার একটাবার ভাবার দরকার ছিল যে আমার অবস্থায় 1.5 দিন কি হয়েছে, রাইট, আমি আসলে আমি যে বেঁচে গেছি বা আমি যে সার্ভাইভটা করে গেলাম এটা আপনার, এবং সবচেয়ে বড় কথা আপনি এটা প্যারেন্টস হিসেবেও তো আপনি এটা বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে তোমার ছেলে রাগ করছে বা কিছু, কারণ ফোন নাম্বার আমরা দুজনেরই জানি, রাগ করছে বা কিছু একটা হয়েছে, আচ্ছা ও 2-4 দিন থাক, আমি বুঝা শুনে দিয়ে আসবো, কারণ দায়িত্ব এটা তো মানুষ হিসেবে মানুষের বিষয়, পাশের পাশের বিড়াল আসলেও তো আমরা তাকে বুঝা শুনে তার কাছে পাঠায় দেই। এবং সে এত বছর পরে এসেও তার হেডামগিরিটা দেখানোর জন্য সে কিন্তু জানাইলো না কোথায়, এবং এটা আমরা নিজেদের উদ্যোগে জানলাম যে বাচ্চাটা ওইখানে আছে, এরকম সেরকম। আমারও তো চাপা কষ্ট, আমি আমার ওই 4-5 মাস 5 মাস 11 দিন কেমন করে পার করছে এটা তো আমি বলতে পারবো, এটা তো আমি 11 দিন কিসের, ও তো ছিল না 5 মাস 11 দিন পর নিজে থেকে ফোন দিছে আমি আসবো, আর এর মাঝখানে তোকে ওর বাবা নিয়ে ও তো গেছে ধরলাম ভাইয়া রাগ করে, কিন্তু তোমরা কি সিনিয়র হিসেবে ওকে এই জিনিসটা বুঝাইতে, তুমি একদিন পরে জানতে পারছো বাট আসছে 5 মাস পর, হ্যাঁ আমি আসতেছি, আজকে আসবো কালকে আসবো, ঘুরতে নিয়ে গেছে অমুক, আর এই 15 বছর বাচ্চা হাওয়া খেয়ে বড় হয়েছে, বুঝছো না, মুখ হা করেছিল, আকাশ থেকে হাওয়া পড়ছে, খাবার ঢুকে গেছে, তাই তো ভাবছে নিশ্চয়ই, তা বাচ্চা বাচ্চা তো এটা মানে এটা কি কোনো সুস্থ সাধারণ মানুষ করতে পারতো, এইবার যখন এটা হয়েছে তার মানে ও সুস্থই না, মানে কোনো সুস্থতা তার মধ্যে নাই আর কি। আর যেহেতু ঝগড়া লাগছে, সে যখন ওইখান থেকে পজিটিভ কথাটা পাবে, আমরা কি করি সবকিছু তো মিউচুয়াল করি না, যার সাথে যে বেশি সময় থাকবে তার সাথে তো ঝগড়া হবে, তার তো এটাকে মিউচুয়ালি হয়ে তার এইবার ঢুকে যেতে হতো বন্ধুর মতন মাসটিকের জীবনে, যেটা আমার এই 15 বছরের ভুল কিন্তু ওর গুণা মাফ হয়ে যায়, গুণা না ভুল,
মানে ও কিন্তু মাফ হয়ে যেত যদি ও বাচ্চাটার সাথে এবার একটা ফ্রেন্ডলি ডিল করতো। বাচ্চার কিন্তু ওই সময় ভালোই লাগছে, কিন্তু কি বাচ্চা কি 2-3 মাস যাওয়ার পর বোঝে নাই তার একটা জীবনযাপন ছিল, তার একটা লাইফ স্টাইল, তার স্কুল ছিল না তখন? হ্যাঁ স্কুল কোচিং না, তারা তাকে ওখান থেকে কোচিং করানোর সিদ্ধান্ত নিয়েছে, ওইখান থেকে করাবে। হ্যাঁ এবং তারা সব চেঞ্জ করে দিচ্ছে, সব চেঞ্জ করে দিচ্ছে এবং তারা কোনোটাই কন্টিনিউ করতে পারে নাই আনফরচুনেটলি অর ফরচুনেটলি। তো এটা মানে কি চাচ্ছিল ওকে নিয়ে রাখতে এরকম কিছু? কিছু আমার সাথে কথাই হয় নাই, আসতে ঝগড়া করে আমার কাছে আসতে চাইছে, আমি কি ফেরত পাঠাবো? আমি বললাম কি যে তার সবসময় একটা হ্যাডাম থাকে যে আমি কারোর কথা শুনি না, আমি কারোর কথা পুষি না, আমি এরকম সেরকম। এখন আমার মনে হয় কিন্তু আপনার কথা লোকে শুনবে কি? আপনি তো অভদ্র, আপনি তো কথাই বলতে পারেন না, আপনার সাথে কি লোকে কথা বলতে যে যাচ্ছে পুরো ইয়ে করবে নাকি? আর এইবার আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হইলো আপনি এত আয়োজনের মাঝখানে তোপে তোপে থেকে 15 বছর ভরণ পোষণের কথা এই জন্যই বলতেছে, এটা আমার না, আমি ফকিরনি জায়গা থেকে আসিনি, এটা আমার না। আপনার বাচ্চার জন্য তো মানুষ, একটা ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা বাসা থাকলেও মায়া লাগে। তো এই 14 বছরে তো আর কিছু যাক না যাক, 14 দুগুণে 28টি ঈদ গেছে, 14 বছর তো 14টা জন্মদিন গেছে, অন্য সব বাদ গেছে না? তো এটাতেও যখন আপনার টনক নড়েনি, আপনি আবারও শয়তানি ছিলেন, আপনি আবারও ওই শয়তানিটার প্যাচ ফেলে আপনি একটা কোনো মতো আদার পেয়ে মাছটা ধরতে চাইছিলেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে এইবারের যেটা আপনি ধরতে চাইছিলেন এটা আপনার বাচ্চা, এটার অন্য বাসার বাচ্চা না, যে সেটাকেও আপনি আর রাখতে পারলেন না। নানান ঘটনা কিভাবে হলো না আমাকে না আসলে সত্যি বলতে মাসিক এখন পর্যন্ত কোনো কিছু বলেনি, কারণ মাসিক যেহেতু খুবই চাপা স্বভাবের ছেলে, আর আমিও না জানতে চাইনি ভাই। আমি এত বছর শুধু ভয়ে ভয়ে থাকতাম, আল্লাহ কোন দিন বা বাচ্চাটাকে নিয়ে যাবে, কোন দিন এই সমস্যা হবে, কোন দিন এই সমস্যা হবে, এটা তো আতঙ্ক ছিল। এইবার আমার যদিও জার্নিটা অনেক কষ্ট হয়েছে মঞ্জু ভাই, অনেক 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 কষ্ট হয়েছে, কিন্তু আমি এইবার কোনোভাবেই আমিও যে ওকে যে আনবো, আমি এটা আনার চেষ্টাটা করিনি। এটা আমার জন্য, আমি কিন্তু কাজ করতে পারি নাই, আমি অনেক কাজে গিয়ে আমি যখন আমি দেখছি যে আমি কাজে যে আর কাজ করতে পারতেছি না, তখন কিন্তু আমি কাজ করা বন্ধ করে দিচ্ছি। এর মাঝখানে মানে আমি ইমু ভাইয়ের একটা না 2টা শো করলাম, তাও এটা আমি চেয়ে যে একটু সবার সাথে গিয়ে কথা টথা বললে একটু ভাল লাগবে, একটা চিটংয়ে আর একটা বগুড়ায়। তো আমি নিজে থেকে ফোন দিয়েছি যে ভাইয়া আমি খুবই খারাপ আছি, আমার তো আর বাসায় ভাল লাগতেছে না, দম বন্ধ হয়ে আসতেছে। তো এটা অটোমেটিক ভাইয়ের সাথে কাজ হলো, এবং আমি এত বেশি নিজেকে ঘর কেন্দ্রিক করে ফেললাম যে আমি কোনো রকম অনুষ্ঠান প্রোগ্রাম আমি আমার লাল শাড়ি যখন রিলিজ হয়েছে, আমার ছেলেটা তো আমার কাছে ছিল না তারপরে, এবং আমাকে কিন্তু কোনো সময় দেখাও যায়নি ওইখানে, কোনো জায়গাতেই আমাকে মনে করো তোমার দেখা যায়নি, তারপরে 2-1টা অনুষ্ঠান ছাড়া। কিন্তু দিন শেষে ছেলে আবার অটোমেটিক আমাকে ফোন দিয়ে বললো যে আমি চাচ্ছিলাম যে ফোনটা ওখান থেকে কবে আসে, এইটা না। এবং এইবার আমার যেটা হয়েছে কি, যে বলে না যে সর্বহারানোদের নেই কোনো হারানোর ভয়, এই জার্নিটা এবার যাওয়ার পরে আমার মনে হয়েছে এই 34-35 বছরের জীবনে যে এই লাস্ট এই 1 বছরে আমি একটা নতুন দোয়েল হয়েছি, যে দোয়েলটা আমি এর আগে আমি যতই স্ট্রাগল করছি না কেন, আমি এই দোয়েল ছিলাম না, বুঝছো? কিন্তু এইবার ও চলে যাওয়া, এবং এটা যে আমি কাউকে বলিনি, কারোর কাছ থেকে সহযোগিতা চাচ্ছি না, হেল্প চাচ্ছি না, আমি কিন্তু ঠিক ওই আমার ওই 1000 স্কোয়ার ফিটের ওই বাসাটাতেই, কারোর সাথে দেখা সাক্ষাৎ কিছু নাই। আমি যে ডে বাই ডে আমার যে দিন রাত আমি ওভারকাম করছি, আবার এই বাচ্চা ফেরত একা একাই আসছে, এই যে সময়টার, এবং একা আমি ঠিকঠাক ছিলাম দেখে তো আমার একাই বাচ্চাটা ফিরে আসছে, এবং আপনারা কিছু করতেও পারলেন না। হ্যাঁ আমার, আর আমিও এমন না যে কারো শরণাপন্ন হয়েছে। আমি মনে করছিলাম যখন অনেক খারাপ লাগতো, একদিন রুমা আপুর বার্থডেতে গিয়ে পিয়া আপুর সাথে দেখা, পরে ফোন নাম্বার নিলাম, আমি বললাম পিয়া আপু তোমার ফোন নাম্বারটা একটু দাও না, বলে হ্যাঁ। আমি না তোমাকে একটা জরুরি বিষয়ে ফোন দিব, কিন্তু ফোন করে কি বলবো এটা না বলতে পারিনি। বলতাম এটা এই যে আমি কিভাবে আসলে বাচ্চাটাকে ফেরত আনতে পারি বা এরকম, বাসায় তো আমি বলবোই না, কারণ এগুলো না কারোর জীবনে কারোরকে নিয়ে এত সময় থাকে না, বুঝছো? প্রত্যেকটা ব্যক্তির জীবন আসলে খুবই দিন শেষে ইন্ডিভিজুয়াল। আমরা খাতি তো সবার সাথে থাকি, কিন্তু কেউ না আসলে এটার জন্য কারোর জন্য কিছু করতে পারে না, এটা একটা বিষয়, বিশেষ করে এই সমস্ত ইস্যুসগুলোয়। রুমা আপুর বার্থডেতেও কিন্তু আমার বাবুটা ছিল না, এবং আমি তো আজ পর্যন্ত মিডিয়ার কোনো বার্থডেতে অ্যাটেন্ড করি নাই, অনেস্টলি কোনো দিন কোনো বার্থডেতে যাইনি, সময়ও হতো না বাচ্চা রেখে। এবার আমি নিজে চেয়ে, রুমার সাথে 2 দিন আগে দেখা হয়েছে, আমি বসে এরকম জন্মদিন, আমি আপা আমি কিন্তু আসবো মানে আমি সত্যি আসবো, এবং আমি নিজের থেকে চেয়ে গিয়ে আমি ওইখানে গিয়ে আড্ডা দিয়ে আসছি। কারণ কি আমার এই যে এই আইসোলেশন থেকে যদি আমি বেরোতে পারি, যে আমার যে এত খারাপ লাগছে, কারণ আমি আর বেশি কিছুদিন হইলে আমি আসলে মানে কেন বলতেছি আমি দ্বিতীয় জীবন পাইছি, আমি এটা কোনোদিনই বলিনি আমি দ্বিতীয় জীবন পাইছি। কারণ কি ভাইয়া, আমি কিন্তু মরেও যাইতে নিয়েছিলাম, এবং এই ইন্ডাস্ট্রি হয়তো বা কেউই জানে না, এটা কেউই জানে না। মানে কিরকম? কারণ কি আমি একদিন বাসায় বসে আছি, আমি বাইরে থেকে খেটে আসছি, বুঝছো, খেটে বাসায় বসে আছি,
বাসা তো ফাঁকা ভাই, আসলে আমার বাসা তো সব সময় এর মাঝখানে কিন্তু মাসটিক যাওয়ার সাথে সাথে না আমার পুরো সেট আপটাও আমি চেঞ্জ করে দিলাম, বুঝছো। দীর্ঘ সময় ধরে যারা কাজের মানুষ, বাসায় তো কাজ না থাকলে কাজ কি করবে আর 2-3টা মানুষ। অ্যাসিস্ট্যান্টকেও বাসায় পাঠিয়ে দিচ্ছি, কারণ কাজ না থাকে তুমি অ্যাসিস্ট্যান্ট দিয়ে কি করবো, আর বিরক্তও লাগে ভাইয়া, কারণ নিজে সারাদিন খাই না খাই শুয়ে থাকা যায়। একটা কিছু মনে হলো ফুড পান্ডাতে অর্ডার করলো, কিন্তু 2-3টা লোককে তো খাওয়াটা তো মানে আমি তো খুবই হোমলি লোক, খাওয়াতে হয়। তো আস্তে আস্তে না বুয়া আসে হয়তো বা একটা কাজ করে দিয়ে চলে যায় বলে, আর আমি তো কারোর সাথে কথা বলি না, আমি এই যে টিভি নেটফ্লিক্স বা কিছু একটা ছেড়ে বসে থাকি বা মোবাইলটা নিয়ে এই রকমের। তো একদিন রাত্রেবেলা বাসা থেকে বাইরে থেকে খেয়ে আসছি, খেয়ে আসার পর বাসায় বসে সিনেমা টিনেমা এরকম দেখতেছে। তো কি হয় না যে আমি তো কোনো কিছু খাই টাই না বা এরকম না, তো কি হয়েছিল ওই যে নিজেকে অনেক যত্ন নেওয়ার জন্য যে বায়োডার্মা নাকি এরা হচ্ছে কি তোমার স্লিপিং পিল, যেটা তোমার রিল্যাক্স লাগবে খাইলে এরকম হবে, তারপরে এটা নখের একটা বয়সের পর সাপ্লিমেন্টারি নিতে হয়, চুলের যে নিজেকে যত্ন নেওয়া শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, বাচ্চা নাই নিজেই থাকি, কিন্তু মাথা তো দিন ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার পর এরকম হচ্ছে, বাসায় বসে আছে কি হয়েছে জানো, সবুজ রঙের এরকম কৌটা না লার্জ ফার্মা থেকে কিনে নিয়ে দিয়েছে, এটা প্রেসক্রাইব, বুঝছো। তো তোমার বসে আছে ডাইনিং টেবিলের উপর বসে, হঠাৎ তো এত বড় না ওষুধের ডিব্বাটা এইরকম করে ওষুধ এইভাবে ঢালছে, ঠেলে অনেক ওষুধ এইভাবে খেয়ে ফেলছে। তো কারণ কি আমার বাসায়ও কেউ নাই এইরকম। তা প্রথমে একবার খাইছি, তো তখন একবার খাইছি মোটামুটি অনেক ওষুধ একবার খেয়ে ফেলে 2-3 মিনিট পর মনে হয়েছে যে না আর একটু খেয়ে ফেলি, কারণ কেউ নাই এখানে, কোনো সমস্যাও নাই, মাসটিকও নাই, ভয়ও পাবে না, আর আমি তো দুর্বল চিত্তের মানুষ, আমি তো মানে ধরো মরে যাওয়াটা এগুলা তো আমার জন্য খুব ভয়ের, বুঝছো। তাহলে মানুষের মাথা কতটুকু খারাপ থাকলে এটা কথা, আবার নিয়ে না আবার খাইছে। তা তখন তো এত কিছু মনে নাই, কিন্তু আমার একটু সময় পর মনে হয়েছে কি যে আমার শরীরটা কোনো রেসপন্স করতেছে না, এবং আমি মোবাইলটা হাতে নিয়েছে, বুঝছো। আমি একটা নাম্বার ডায়াল করতে চাচ্ছিলাম খুব, মানে যে একটা ফোন, তখন আমার মনে হচ্ছে কাউকে ফোন দেই আমি না, ফোন মানে যখন আমি বুঝে গেছি যে আমি ফোনের নাম্বারটা খুঁজে বের করতে পারতেছে না বা আমার কোনো সেন্স কাজ করতেছে না আসলে, তখন আমি আস্তে করে গিয়ে মেইন ডোরটা খুলে দিছি, যে মেইন ডোরটা যদি খুলে দিই, আর তখন অলরেডি অনেক রাত 12:30-1টা, বুঝছো। যে তখন আমি আসলে কিছু চিন্তাই করিনি, আমার কাছে মনে হচ্ছে যে দরজাটা খুলে ওই দরজার সামনেই আমি পড়েছিলাম, বুঝছো। তবে লাকিলি আমার বাড়িওয়ালা এমনিতেও এখনই খুব ভালো, আমি বাড়িওয়ালা নিয়েও জীবনে বহুত করছি, কিন্তু আমার এই বাড়িওয়ালা আমি লাস্ট প্রায় 6 বছর ধরে ওনার সাথে থাকতেছি, সে আমাকে কোনোদিনই ভাড়াটিয়ার ফিল দেয়নি। ভাবিরা ওনারা অনেক রাতে উপর থেকে নামতেছিল, তো লিফট বন্ধ দেখে তখন আমাকে এই অবস্থা, শরীফ ভাই। তারপর তো এরকম করছে, আমি তো কোনো কথা বলতে আমার তো মনেই নেই। তারপর ওনারা আমাকে হাসপাতালে নিয়ে যে যতটুকু ট্রিটমেন্ট, এবং তারা 2জন, তারা হাজব্যান্ড ওয়াইফ। এটা ভাবা যায়? তুমি চিন্তা করো যে ঢাকা শহরের কোনো বাড়িওয়ালা গিয়ে, এবং দেখো এটা কিন্তু আমার কোনো রকম দুঃখ কোনো রকম এটার থেকে নাই, তার মানে আমার জীবনে আমার ছেলেটা কত বড় অংশ জুড়ে আছে, যে আমি পুরা একদম, যে আমার পৃথিবী একদিকে আমার ছেলে একদিকে, বা আমি এটা ভাববোই কীভাবে যে আমি দিন দিন এত অসুস্থ হয়ে যাচ্ছি, এবং আমি, তুমি বিশ্বাস করবা না, আমি ঘুমাইতে পারতাম না। তো এখন আমার মাঝে মাঝে ফোন করে ওরা বাবাকে, তবে আমি বলবো নিশ্চয়ই কোনো দিন না কোনো দিন ধরেই নিয়ে আসবো, আমার ধারণা পাইন্দা উঠায় নিয়ে আসবো, মানে যতটুকু আইনত সম্ভব, যে আপনি এইরকমটা কেন করলেন, বা আপনার রুচিটা কোথা থেকে হয়, বা আপনি যখন এরকমটা করলেন তাহলে আপনি এটার জন্য এখন যদি শাস্তি পান, মানবিক কি মানবাধিকার লঙ্ঘনেরও, তাহলে কি আপনার একটু কাছে মনে হয় সব কিন্তু আপনার বউ দোয়েল না যে স্ট্রং হবে, এবং সব বাচ্চাকে এরকম, তাহলে আপনার এই মেয়ে দুইটার অবস্থা কী হবে? আপনি তো অন্যের মেয়ের সাথে এটা করলেন, আজকে তো আপনার নিজের 2টা মেয়ে, আপনার কেমন লাগবে একটু দেখেন তো। তো এটা আমার একটা মানে ইচ্ছা আছে, মানে আমার কাছে মনে হয় কি এটাও আমার কাছে খুবই মিরাকেলি অটোমেটিক্যালি আসবে, জিনিসটা ঘটে যাবে। তো ওই সময়টা যখন আমি দেখলাম যে না, আমি এখান থেকে ফেরত আসলাম এবং আমি একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, করা শুরু করছি এগুলার কারণেই। ওনারা আমাকে জব বলতে কি সবসময় যাওয়া আসা করতাম, এটা আমরা সবাই চিনি তাকে, আমাদের আজাদ ভাই সাদা কালোর ওনার যে, কারণ কি ওনারা যদি দীর্ঘ সময়, সে 14 সাল থেকে ওনাদের সাথে কাজ করি, একটা ফ্যামিলির মতন হয়ে গেছে ভাইয়া, এটা ফুল সাপোর্ট দিছে। এবং ওই সময় আমার সাইকিয়াট্রিস্ট দেখানো থেকে শুরু করে, মানে আমার এমন অবস্থা হয়ে গেছে মঞ্জু ভাই, আমি সাইকিয়াট্রিস্ট যদি আমাকে মেডিটেশন করতো বা কোনো কাউন্সেলিং করতো, তখন আমি ঘুমাইতে পারতাম, ওনার সাথে কথা বলতে বলতে আমি ঘুমাই যেতাম। কিন্তু আমার বারবারই মনে হয়েছিল যে আমি আর পারবো না এখান থেকে ওভারকাম করতে, এইবার বুঝি আমার ওষুধ খাইতে হবে, নাহলে আমাকে ক্লিনিকে ভর্তি হইতে হবে,
তা আমি পারতেছি না, কিন্তু আমি দেখলাম যে না, ডে বাই ডে আস্তে 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 আমি চাইতাম খুব পারতে, কিন্তু পারতাম না বুঝছো। প্রতিদিনই কাজের প্ল্যান করতাম যে কাজে যাব, তোমাদেরকে নক দিব, আচ্ছা কাজে গেলে একটু ভালো লাগবে, কিন্তু মনে হতো কিন্তু দিতে পারতাম না বুঝছো। এটা যে মানুষের জন্য একটা কত বড় ট্রমা, যে অনেক মানে আমি মনে হয় আজরাপুর নাম্বার 50 বারের মতন কলিং করছি, কিন্তু রিং হওয়ার আগে আমি লাইন কেটে দিছি। রিং হওয়ার আগে লাইন কেটে দিয়েছি, মনে হচ্ছে কি বলবো, যে কিরকম। আমি মোবাইলের সাথে বগুড়া শো করতে গিয়ে দেখছি আমার যাইতে ভালো লাগতেছে, কাজটা করতে পারছি, কিন্তু যেই কাজটা শেষ হয়ে যাচ্ছে না, সাথে সাথে না মানে খুবই এমটি, কিছু ভাল লাগে না। হয়তো বা হ্যাঁ, আমাকে ওখানে সবাই ছিল, ইমু ভাইরা ছিল, আখি আপু টাকি আপু, সবাই বসে ফুর্তি করো, এই করো সেই করো, ওয়ারেস ভাই, কিন্তু ভাল লাগতো না আসলে বুঝছো। যে মনে কেমন জানি লাগতো, মানে কোনো কিছুতে কোনো আনন্দ পাইতাম না। তারপর তুমি হসপিটাল থেকে আসলে, এরপরে কি হলো? এসে হসপিটাল থেকে এসে ডে বাই ডে সুস্থ, হসপিটাল থেকে বেঁচেই ফিরলাম। বেঁচে ফেরার পর তো বুঝলাম যে আল্লাহ, আমি তো এরকম ভুল করার মেয়ে না। আজকে আমার একটা এরকম ভুল হয়ে গেলে, যদি ওনারা না নামতো, আমি কি বড় রিস্কে পড়ে যেতাম তুমি বলো। মানে এটা তো আমি বুঝে করি নাই বুঝছো। যে ঘুম না হইতে 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 মনে হয়েছে কি যে দু একটা এরকম দিছে, তো ভালো হওয়ার জন্য চেহারা খেয়ে ফেলে ঘুমায় যাবো, এইরকম একটা। কিন্তু আমি যে এটাকে কোনো টেন্ডেন্সি নিয়ে কোনো অ্যাটেম্প করার জন্য করছি তা না, কারণ সুইসাইড করার জন্য না 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 কোন, আমি খুবই একদম, কারণ আমি না আসলে ভাবতেও পারিনি যে, যেমন আমি বাচ্চারা রাগ করে চলে গেছে, কিন্তু যার কাছে গিয়ে পৌঁছালো, আমি যেই বাচ্চাটাকে 15 বছর পারলাম, আমি কি এইটা ডিজার্ভ করি না যে সে আমাকে বললো যে আপনার বাচ্চাটা আমার কাছে আছে। এইটা আমার না অসম্ভব মনে কষ্ট দিয়েছে বুঝছো, আমাকে এমনভাবে ট্রিগার করছে বিষয়টা, যে আমার কাছে এটা খুব এরকম লাগছে। তো এখন তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই ভালো, আর আমি এখন অনেক কিছু আসলে ন্যাচারাল। তোমার এই ঘটনা জানলো ওরা? না, ওদেরকে তো আমরা কাউকে তো জানাইনি। আমি বেবি কবে আসলো? বেবি তো তারও আরো বেশ 2-2.5 মাস পর, মানে ও আসতে হচ্ছে 5 মাস। আমি তো ফেসবুকে স্ট্যাটাস ছবি দিয়ে 5 মাস 11 দিন পর। আমি ও আমাকে হঠাৎ করে ফোন করে বলছে, আম্মু আমি একটু ওখানে যাইতে চাই, ঘুরে আসতে চাই। আমি আর কোনো কথা বলিনি, আমি কোনো কথাবার্তা ছাড়াই গেছি ওদের ওই বাসাতেই, বাসার নিচে ছিলাম, গিয়ে ওকে ফোন দিছে, ও আসছে, নিয়ে চলে আসছে। ওই ফোন দিছে, তারপরে আমি ওকে কোনো প্রেশারও দিইনি যে তুমি এখানে থাকবা না, ওইখানে যাবা, এরকম। ও আবার এসে, কারণ ও তোর ভুল বুঝতে পারছে, রাইট। তারপর ও আমার বিষয়টা বুঝতে পারছে, যে কারণ আমাকে কিন্তু ইন্ডাস্ট্রিতে সবাই অনেক চঞ্চল, উচ্ছল, হাসি খুশি মানুষ হিসেবে চিনে, কিন্তু আমি একদম মানুষটাই আমি চেঞ্জ হয়ে গেছিলাম বুঝছো। তো ওই জায়গা থেকে ওরও নিশ্চয়ই ইয়েটা হয়েছে, আর বাবার বিষয়টা তো বুঝছেই নিশ্চয়ই, যে মা, কারণ আমি তো কোনো খারাপ কথা তার বাবাকে নিয়ে কোনোদিনই বলিনি। তো এবার গিয়ে তো একদম নিজে থেকে এটা এক্সপেরিমেন্ট করলো, তাই না? বরং ওনারাই আমাকে অনেক বলছে মিডিয়ায় কাজ করা এটা ঠিক না, অমুক তমুক, হয়তো বা নানানভাবে, আমি নানানভাবে অনেক সময় অনেকভাবে শুনতে পারছি, কিন্তু আমি কোনোদিনই কথাটাকে পাত্তা দেইনি। সো এইভাবেই আর কি। ওকে, সো এরপরে মানে ধরো ডিভোর্সটা আসলে যেভাবে দিলা তুমি, সেই সাহসটা কিভাবে পেলে? ডিভোর্সটা যেবার জীবনে প্রথম কাজ যে করলাম, ডিভোর্স কিন্তু হয়নি বুঝছো। ডিভোর্স কিন্তু হয়নি। সবাই জানে যে প্রথম আলো নকশা দিয়েই আমার জীবনের যাত্রা শুরু। তো নকশা 14 সালের অগাস্ট মাসে যখন নকশার কাভার হলো না, যেদিন পাবলিশ হয় মঙ্গলবার দিন, তো আমাকে এরকম ফোন দিছে। তখন আমার নকশাটা কিন্তু অনেক হিটও হয়েছিল না, অনেক নকশা কিন্তু অনেক এরকম, আমি এখন ভাবি মাঝে মাঝে যে একটা নকশা দিয়ে মানুষ কত, অনেক অনেক মানুষ আমাকে এটা দিয়ে চিনছে। তো আমি যখন এরকম আসছে, তো আমাকে সে ফোন দিছে, ফোন দিয়ে বলছে কোথায় এরকম সেরকম। তখন তো আমি আমার বোনের বাসায় থাকতাম, হাতিরপুলে মাংসের দোকানের পাশে বুঝছো। তো আমাকে ফোন দিছে, যে বলছে এরকম ঠিকানা তো এরকম এরকম, তাইলে ইয়ে করি। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি ল্যাবের ওখানে যে ফোন দিচ্ছি, তাইলে আসলেই হবে, তাহলে দেখা করবো। হ্যাঁ না, তার মানে মানুষ তখন তো আমাদের ডিভোর্স আছে, মানুষ কত জীবন, আমি হয়তো পেপার পত্রিকা ছবি দেখছি, একটু ইন্সপায়ার করতে আসবে বা এরকম। ও মা আসার সাথে সাথে আমার সাথে সে রাস্তার মধ্যে এমন চিৎকার চেঁচামেচি, হ্যাঁ যেগুলো বলে ছেলেরা, হ্যাঁ এগুলা করছিস, পেপারে ছবি আসে, এইভাবে হবে, তোকে মারে ফেলবো, জবাই দিব, অমুক করবো তমুক করবো, ধাক্কা ধাক্কি এক পর্যায়ে বুঝছো না। তো তখন আমি তো আগে থেকেই এগুলা বিষয় খুবই অ্যাভয়েড করে চলা মানুষ। তখন আমি বাসায় চলে আসলাম। বাসায় এরকম আগে করতো বাসায় তোমার সাথে? আগে খুব বেশি, কারণ অত সুযোগও তো পাইনি, থাকতোই না ভাইয়া বেশিরভাগ বুঝছো। আমি তো বললাম যে সবসময় লোকটা আমার সাথে গেম খেলে গেল, আসলে মেন্টাল গেম। ওকে। তো
যখন রাস্তায় রাস্তায় এরকম হওয়ার পরে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এমনিতেও আমি তার সাথে থাকি না, আমার ভরণ পোষণ কোনো দেয় না, বাচ্চা আমার একা ইয়ে করতে হচ্ছে, আমি কেন আর অপমান ইয়ে করতে। তখন আমাকে তো ওই দিনই প্রথম ছবি হয়ে ওইটা হয়েছে, এবং সে আমাকে সাভার থেকে আসছে ঢাকায় ল্যাব 8 পর্যন্ত ধানমন্ডি গালিগালাজ করার জন্য। তখন আমি আমার বড় বোন তখন রিসেন্ট বিয়ে করছে দলপু, ওকে বললাম, তখন আমার বড় বোনের হাজব্যান্ডও বললো যে তাহলে ডিভোর্স দিয়ে দাও। এইভাবেই দিলাম আমরা, কোনো ক্লেম কোনো কিছু, মানে কেনই আমি এটা ইয়ে করব বলো, এবং এখন পর্যন্ত তো তাই। তো আমি বললাম যে কিন্তু দেখো আমাদের সমাজে এখনো এরকম মানুষরা কিভাবে সিনা টান করে বুক ফুলায় না, অন্যের হয়তো বা বাবা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে আসতেছে, কিন্তু সে কিন্তু আবার আরো আরেকজনেরও বাবা, যেই বাবা এবং এই বাবাটার মধ্যে কতখানি পার্থক্য, তাই না? কতখানি, মানে আমারটা বাদই দিলাম, আমি যদি সে ছেলের তার সন্তান হয়, যে আমি মাঝে মাঝে খুব অবাক লাগে আমার, বুঝছো, যে যখন আমি মাসটিকের কথা ভাবি, যে হয় না ও আশেপাশে এত কিছু দেখতেছে মঞ্জু ভাই, ও অনেক আদরে বড় হচ্ছে, তারপরে ও এইরকম দেখতেছে ওরকম দেখতেছে, কোনো গিল্টিনেস আমার কাজ করে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আহারে আমরা তো এইভাবে বড় হয়েছে, ও নিশ্চয়ই মাঝে মাঝে মনে হয় আমার ফ্যামিলিটা থাকলে কিরকম হইতো, বা হয় না যে মানুষ তো মানুষের বাবাকে, কারণ দেখতে হয়েছে পুরো বাবার মতন, মানে মিস করার একটা বিষয় থাকে যে ও বুঝি এরকম ভাবে, বা ও নিশ্চয়ই কতটা স্বপ্ন নিয়ে ওর বাবার কাছে গেছিল, তো এরকম যত টিনেজ ছেলে ও কিন্তু এটা হইতেই পারতো, আম্মুর সাথে রাগ করে গেছি, এবার কি বাবার সাথে একটা আম্মুর যদি একটা ভালো মিউচুয়াল ইয়ে থাকে, তাহলে আমাদের একটা ফ্রেন্ডলি রিলেশন থাকবে, যে ফ্রাইডেতে দেখা হইলো, কিন্তু ও গেল কি স্বপ্ন নিয়ে, ও আসলো কি ভঙ্গ করে। তোমার ডিভোর্স কত বছর হলো? ডিভোর্স হয়েছে 14 সালেই, ওই যে প্রথম আলো। বাবা, it's been 10 years. হ্যাঁ, and you are still single. হ্যাঁ, আমি আসলে কেন এটা, ওই যে আমি বলছিলাম প্রথম প্রেম, এবং আর ধরা খেয়ে, আর আরেকটা বিষয় হচ্ছে কি ভাই বাচ্চাটার জন্য। কেন আমি বলি, আমি এরকম আমার আশেপাশে অনেক কিছু দেখছি যে বাবা মা যখন পরবর্তীতে একটা বিয়ে করে, বাচ্চাটা যদি তার সাথে থাকে, দেখো আমার আর মাসিকের বড় হওয়া একসাথে, মানুষ দুইভাবে বড় হয়, একবার হাতে কলমে, একবার টাকা পয়সা উপার্জন করে, তো আমরা দুইজন একসাথে বড় হয়েছি যে এভাবে প্যারালালি। তো আমার কাছে এরকমটা মনে হয়েছে যে আমি যদি আজকেই কোথাও কোনো একটা বিয়ে করে ফেলি, আমার বয়স কম, আমাকে হয়তো বা আর একটা বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যে দিয়ে যেতে হবে, বা কেউ মানসিক কোনো না কোনোভাবে কষ্ট পাবে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এত দ্রুত সিদ্ধান্ত, আমার এত ভুলভাল সিদ্ধান্ত, আমার এত জীবনে অ্যাক্সিডেন্টের এতগুলা কিছু মাসিককে টানতে হচ্ছে, তার মধ্যে যদি এখন আবার ওইটাও নিতে হয়, তাহলে বরং আমি এটা না করে ওর সাথেই সময়টা ভালো কাটায়, দেখি না কেমন হয় বিষয়টা। এই জায়গা থেকে বিশ্বাস করো, তাছাড়া আর কিছুই না। আমাকে নিয়ে অনেক চেষ্টা করছে মানুষ, কিন্তু আমার আজও পর্যন্ত বিয়ে করে ফেলবো এই বিষয়টা মাথায় আসে না। ভালো লাগে না? ভালো লাগে, ভালো লাগবে না কেন, ভালো লাগে। মানুষ যাদেরকে ভালো লাগে, বা দুই একজনকে ভালো, মানে ভালো লেগেছে, সময় পার করেছি, সে তার সাথে মাসিকেরও ভালো যোগাযোগ। আমি এটা এমন না কোনোভাবে এটা আমি হাইড অ্যান্ড সিক করিনি, কারণ আমি চাইছি যে বন্ধুত্ব আসলে আমার থেকে বেশি আমার ছেলের সাথে হওয়াটা অনেক জরুরি, এরকম করি। এবং মাসটিকও সেটাকে খুবই পজিটিভভাবে নিয়েছে। কিন্তু ওই যে আমাদের তো একটা প্রবলেম আছে ভাইয়া, যে আমি তো আসলে যেহেতু ছেলেটা এবার ও লেভেল দিচ্ছে, বিয়েটা না আমি করব না, কারণ সময়ের সাথে সাথে হয় কি, যে এখন আমি এই মুহূর্তে যদি আবার একটা রিস্ক নিই, দেখো ভাই আমার আলহামদুলিল্লাহ সব কিছু, আমার অনেক ভালো ক্যারিয়ারও না, আমার ফেলে দেওয়ার মতনও না, আমি একজন স্ট্যাবল আর্টিস্ট, আমার অনেক দিকে তাকানোরও অনেক সময় নাই, আমার নিজের পেছনেও আমার অনেক টাইম দিতে হয়। এরপরে বাচ্চারা যদি ও এ লেভেল করতে বাইরে টাইরে যায় বা পড়াশোনা করতে যায়, এর মধ্যে যদি আমি আর একটা জটিলতা টেনে নিই, কারণ বিয়েটা না এমন একটা সিস্টেম ভাইয়া, শুধু একজন আর একজনকে বিয়ে করে তা না, একটা পরিবারের সাথে আর একটা পরিবারের হয়। তো আমি জীবনে না আসলে এত স্ট্রাগল করে আসছি ভাইয়া, এখন অন্য বাসায় গিয়ে আমি মানসিকভাবে তাদের জন্য অনেক কিছুই করতে পারবো, আমি কারণ আমি তো আশেপাশে আমি সবসময় মানুষ নিয়ে থাকি, কিন্তু যখন একটা দায়িত্ব হয়ে যায় না, আমি এটা করতে পারবো না, কারণ ওই জায়গাটা থেকে আমি পুরোপুরি মানসিকভাবেই বের হয়ে আসছি যে আমি এত কিছু আমি করতে পারবো না। আসলে কখনোই বিয়ে করবো না? না, বিয়েটা আমি আর করবো না, কখনোই না। না, বোধ হয় বিয়েটা, যে ধরো তোমাকে লাভ করে এখন, বা যে পছন্দ করে, বা তুমিও করো, তো এই তোমার ফিউচার কি? তাহলে সে যদি চায় তখন কি করবে? না, এটার কারণেই তো আমাদের যোগাযোগ, ধরো 5 ইয়ার্স পরে বিয়ে করে ফেললো, গার্লফ্রেন্ড বানিয়ে, না ওইটা নিশ্চয়ই ওর সাথে একরকম একটা কথা হবে, ভালো বন্ধুত্ব থাকবে, বা বিয়েটা আসলে মাসটিকের জীবনে একটা গতিতে যাওয়ার আগ পর্যন্ত ওইটা নিয়ে আসলে ভাবতেই চাই না। আর
আর যেটা বললা যে পার্টনারেরও তো অনেক রকম Of ইচ্ছা course, থাকে, তো যে কারণে আমার পরবর্তীতে যে সে তো চাইতে পারে যে আমি একটা বেবির বাবা হব, এটা তখন তো কি হবে না, করবে? এটা তো হ্যাঁ। প্রথম শর্ত, এটা তো হবেই না। আর দ্বিতীয় হবে না মিন্স মানে তুমি দিবা না? না আমি আর আর আসলে বাচ্চা কাচ্চাও তো নিব না। আচ্ছা, এটা আমি okay. আমি আসলে লাইফটাকে কোনোভাবেই জটিল করতে চাই না। জীবন একটা খুবই সুন্দর পাখির মতন, প্রচুর কিছু করার আছে এই পৃথিবীতে, অসংখ্য বাচ্চা কাচ্চা আছে আমাদের সবার, প্রত্যেকের জন্য প্রত্যেকে একটু খেয়াল রাখলেই সময় চলে যায়। আর পার্টনারের তো ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে, এই কারণেই হয়তো বা আমি সম্পর্কেও থিতু হতে Commitment পারছি না। থাকছে না, okay. হ্যাঁ, কারণ আমি তো কমিট করতে পারছি না যে পারছো আমি না। এই জিনিসটা করব। ওকে, ডু ইউ রিগ্রেট এখন লাইক তোমার যে ডিসিশন, প্রেম, বিয়ে এবং আব্বু আম্মুর সাথে, আব্বু আম্মুর বিরুদ্ধে গিয়ে এই কাজটা যে করছো তুমি? Do you রিগ্রেট regret? আমার অনেক বেশি নাই, আব্বু আম্মুর ক্ষেত্রে কিছুটা আছে, হুম, তা তো থাকবেই সারা জীবনই। হুম। কিন্তু তার পরবর্তীতেও আমি, আমার কাছে মনে হয় যে আমার এই ছোট জায়গা থেকে, আমার নিজের এই একটা স্ট্রাগলের লাইফ থেকে অনেকে এত স্ট্রাগল করে না করে এসো বাবা মা ফ্যামিলির অনেক সময় অনেক রেসপন্সিবিলিটিস নিতে পারে না, যেটা আমি পারছি। যে না কেন, যে যতটুকু আমার সাধ্যে কুলাইছে বা আমি করার চেষ্টা করছি বা আমি মনে করছি যেটা আমি কোনো না কোনোভাবে পুল অফ করবো, আমি তাদের জন্য এটা করছি। আমার ছোট বোন, আমার বাবা মারা যাওয়ার পর তার বিয়ে হলো, আমার বাবা অসুস্থ থাকা অবস্থা, আমি এটা করছি। তো করে এটাকে আমি রিগ্রেটনেস কাটাই দিতে চাচ্ছি, কিন্তু ওই রিগ্রেটনেস তো আমি ফেরত আনতে পারবো না। কিন্তু আমার এই ব্যক্তিগত জার্নি নিয়ে আমার কোনোই রিগ্রেটনেস নাই, বরং মনে হয় অ্যাক্টিংয়ের জন্য তো সুবিধা হয় না, কত রকম মানুষ চিনলাম, কত রকম মানুষের সাথে দেখা হলো, কত রকম অভিনয় করি আমরা প্রতিনিয়ত প্রতিদিন নিজের সাথে আশেপাশের মানুষের সাথে। কারণ কি, তোমার জীবনে স্ট্রাগল যত বেশি, তোমার জীবনে অভিনয় তত বেশি, এটা তো স্বাভাবিক খুবই। তোমার যত বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাবা, তোমাকে তত বেশি সবকিছু ট্যাকেল দিয়ে চলতে হবে। তো এটা কিন্তু মানুষকে কিছু ক্ষেত্রে শক্তিশালীও করে। সো প্রেমটা ভুল ছিল না তোমার? না, অবশ্যই ভুল ছিল না, ভুল ছিল এক্সপেরিয়েন্স, অ্যান অ্যাক্সিডেন্ট ইভেন। হ্যাঁ। সো এখন তোমাকে ধরো নেক্সট 5 ইয়ার্সে তুমি নিজেকে কোথায় দেখো? আমরা শেষ করি শোটা। হ্যাঁ, অবশ্যই নেক্সট 5 ইয়ার্সে আমি দেখতে চাই, কারণ এতদিন তারপর আমার যতটুকু মনোযোগ দিয়ে কাজ করার দরকার ছিল, আমার মনে হয় আমি এটা দিতে পারিনি। কারণ সত্যি বলতে আমার লায়াবিলিটিসটা আসলেও বেশি ছিল ভাইয়া। এই বাচ্চা স্কুল থেকে শুরু করে সব কিছু না, সারাদিন এত পেরেশানের মধ্যে থাকলে না তুমি এক্সট্রা কোনো কিছুতে মনোযোগ দিতে পারবা না। আর এখন যেটা হয়েছে যে আমার মনে হয় আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময়টা পার করছি, কারণ বাবুর মতন ওকে নিয়ে, আর বাচ্চাও না আবার একদম বড়ও না, তারপর সে এখন অনেকখানি বুঝে। তো সেক্ষেত্রে আমার কাজের বিষয়গুলোতে সে এখন আমাকে অনেকখানি হেল্প করে। যে সাপোজ আমি একটা জায়গায় কোনো একটা কোর্স করতে গেলাম 4 মাসের জন্য দিল্লিতে বা মুম্বাইয়ে, এটা আমি এখন যেতে পারবো। আমি একটা মেডিটেশন কোর্স করব বা একটা কোয়ান্টাম করব, 7 দিন থাকবো না, আমি এটা এখন করতে পারবো, যেটা আগে আমার দ্বারা সম্ভব ছিল না। তো এই প্রিপারেশনগুলো আমি নিচ্ছি। যেমন আমি নাচের মেয়ে ছিলাম না, কিন্তু টুকটাক তো কেনই, মানে এটা তো নিজের মনের জন্যও ভালো লাগে, কারণ ওটিটিটা যেহেতু এখন সবার জন্য হয়ে গেছে এবং ওটিটি পারফর্মার খুঁজে এবং অডিয়েন্সরাও পারফর্মারদের রিসিভ করছে, তো ডে বাইটা আমার নিজেরও তো কিছু ডেভেলপমেন্ট দরকার, যেটা লাস্ট 5-7 বছরে আমি নিজের দিকে তাকাতে পারিনি। তো এই জায়গাটা ওগুলোকে ডেভেলপ করবো, আর এর সাথে সাথে কাজ যেগুলো আসবে সেগুলো আমি কাজে এমনিতে আছে তোমার হাতে। আমি রিসেন্ট একটা ছবির আমাদের শাহরিয়ার ভাইয়ের একটা নিঃশব্দে ছবির নাম, ওটা শেষ করলাম। আর একটা ছবির কাজ আমার চলছে, ওটা 30 ভাগ হয়েছে। আর একজন আর্টিস্ট আসবেন বাইরে থেকে, ওইটার একটা কথাবার্তা চলছে। ওই জন্য, কারণ আমরা তো জানি আর্টিস্ট আনা নেওয়ার মধ্যে একটা ঝামেলা আছে। তো ওইটা হইলে ওইটা সম্ভবত আমার ধারণা অগাস্টের শেষে বা সেপ্টেম্বরে শুটিং হবে। আর এর মাঝখানে আমি একটা শর্টের একটা স্ক্রিপ্ট আসছে আমার কাছে, সেই স্ক্রিপ্টটা আমার কাছে মনে হচ্ছে অনেক চ্যালেঞ্জিং। এটা একটা হিজড়া থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডারের, ট্রান্সজেন্ডার না হিজড়া, ট্রান্সজেন্ডার নাকি থার্ড জেন্ডার, হ্যাঁ ট্রান্সজেন্ডার না, থার্ড জেন্ডার। তো ওইটা ক্যারেক্টারটাকে আমার খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে, যে আমি জানি না আমি এটা করতে কতটুকু পারবো। কারণ ব্যক্তিগত জীবনে আমার অনেক থার্ড জেন্ডারের সাথে পরিচয় আছে এবং পারিবারিক সম্পর্ক কাইন্ড অফ রাখি আপু এবং রাখি আপুর পুরো গ্রুপের সাথে। তো আমি প্রচুর সময় ওদের সাথে কাটানোর চেষ্টা করি। রাখি, আচ্ছা, ওকে। তো রাখি আপু না বীরপুরে থাকেন, সে আমার খুবই একদম ফ্যামিলি মেম্বার। আমরা মনে করি যে আমরা ভাই বোন তো আর বলতে পারি না, বোনও বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় ওই যে আপুই দিন শেষে। সো দ্যাটস ইট, এই তো চলছে। ওকে দোয়েল, অনেক কথা বলছো আজকে, তোমার পার্সোনাল লাইফ আমি জানতে চাইলাম, বিকজ তুমি হয়তো এগুলো শেয়ার করো নেই, কোথাও ওইভাবে বলোও নেই। বাট পরে আবার যে শো করবো সেখানে আমি আসলে এখনকার যে ব্যাপারগুলো সেগুলোতে আমরা ওগুলো ফোকাস করবো। বাট আজকে আমি এগুলো জানতে চাইলাম। আর গুড লাক ফর আজব পারখানা আর তোমার যে লাইফ অ্যান্ড নিউ এন্ডেভার্স সেগুলোর জন্য। থ্যাংক ইউ গাইজ অ্যান্ড আই লাভ ইউ।